আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ওকে ওকে, একটু জানিয়ে দাও যে সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা যেহেতু সকালে ক্লাস, সবাইকে একটু মেনশন করে দিবা যে ভাই ক্লাসে চলে আসছি। সাউন্ড ঠিক আছে, অল ক্লিয়ার, ওকে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আজকে হচ্ছে 7:30টায় আমাদের জাহাঙ্গীরনগর ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো, বাট গলার অবস্থা এখনও ঠিকঠাক হয়নি। সর্দি এখনও আছে হালকা হালকা, যেহেতু ঠান্ডার সিজন, সবাই ঠান্ডা লাগতে পারে, সো একটু সাবধানে থাকবা, কারণ তোমাদের সামনে পরীক্ষা, বিপির এক্সাম আছে, যাতে ঠান্ডা না লাগে। কারণ ঠান্ডা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে খুব একটা সিরিয়াস কিছু না, বাট মাথা ব্যথা করে, তারপরে হচ্ছে কথা বলতে সমস্যা হয়। ঠিক আছে, এই যে কমেন্ট তো আসে, সবার কমেন্টই তো আসতেছে, সমস্যা নাই, পাচ্ছি তো, জিনিয়া জিমি পাচ্ছি সবার কমেন্টে, সমস্যা নাই। হ্যাঁ, আজকে ঢাকাতেও ঠান্ডা, মানে আমি কিন্তু কখনো কিন্তু জ্যাকেট পরি না ইয়াতে, আজকে আমি এসিও অন করি নাই। তারপরে হচ্ছে আমাদের অফিসে সবাই ঘুমাচ্ছে, আমি মনে হয় ফার্স্ট আজকে উঠে ওকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, হ্যাঁ এবার হচ্ছে ইংলিশে জাহাঙ্গীরনগরে গতবার বি থাকলে দেওয়া যেত ইউনিটে, বাট এবার হচ্ছে কন্ডিশনটা আরও বাড়াচ্ছে। কী করে বলো, এবার জাহাঙ্গীরনগর সবাইকে খালি শেখা দিচ্ছে। আচ্ছা, আমি কিন্তু পিডিএফ কিন্তু দিয়েছি, হ্যাঁ পিডিএফ কিন্তু দিয়েছি, তোমরা যারা হচ্ছে অলরেডি নোট করে ফেলছো তারা তো অবশ্যই লাভবান হবা। তো আমি চেষ্টা করব যে হচ্ছে পিডিএফের বাইরে কিছু তথ্য দেওয়ার জন্য। সো যেগুলো তোমরা হচ্ছে পাবা না, তথ্য যেগুলো এক্সট্রা, সেটা তোমরা হচ্ছে লিখে রাখবা। ঠিক আছে, তোমরা যেখানে নোট করে তোমরা যেখানে নোট করেছো, তোমরা সেখানে যেগুলো এক্সট্রা বলবো সেগুলো লিখে রাখবা। ঠিক আছে, আচ্ছা বিদ্যুৎ নাই। জাহাঙ্গীরনগর হচ্ছে বাংলাদেশের সব থেকে কঠিন প্রশ্ন করে হচ্ছে ওইখানে, প্লাস সব থেকে বেশি প্রতিযোগিতা হয় এখানে। দেখা যায় কোনো 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 ইউনিট দেখা যায় যে 200-র মতো পরীক্ষা দেয় পার সিটের জন্য। ঠিক আছে, অনেক সময় এটা বেশিও হতে পারে, কম বেশি হয়। আচ্ছা কয়টা বাজে দেখি, 4 বাজে। আচ্ছা তাহলে আমরা তাহলে শুরু করে দিই ক্লাস নাকি? আমরা তাহলে ক্লাস শুরু করে দিই, তোমাদের বন্ধু বান্ধব অপেক্ষা করার দরকার নাই, যেহেতু সকালে ক্লাস অনেকে হয়তো আসবে না, স্বাভাবিক। তো আমরা ক্লাসটা শুরু করে দেই, যারা পরে আসবে তারা পরে করে নিবে, সমস্যা নাই। ঠিক আছে, আর যারা হচ্ছে নোট করা নাই তোমরা হচ্ছে সাথে সাথে নোট করে ফেলো, ওকে? ঠিক আছে, চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, পিডিএফে 150 দিলে ভালো হয় ভাইয়া। ভাইয়া তোমাদের তো হচ্ছে রুটিন দেওয়া আছে তাই না? তোমাদের রুটিন দেওয়া আছে, তোমাদের তো হচ্ছে তো নিজেরা জানো যে কোন দিন কোন সাবজেক্টে ক্লাস হয়, তো ওইভাবে তো দেওয়া আছে তাই না? আচ্ছা, যেমন আমি সাম্প্রতিক ক্লাসগুলো হচ্ছে 150 দিয়ে দেই, সমস্যা নাই। আচ্ছা শুরু করে দিই নাকি? ঢাকায় ঠান্ডা হচ্ছে রুমে আমি ফিল করি না, বাট যখন বাইরে যখন বেরোইছি, সকালটাতে আসলাম, তখন একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই আজকের এই ক্লাসটা, তাই না? আচ্ছা, তো শুরুতে দেখো আমরা পড়বো হচ্ছে, আজকে আমরা পড়বো মূলত হচ্ছে উত্তর আমেরিকার যে মহাদেশটা, আমরা সেটা পড়বো। ঠিক আছে, আচ্ছা
এখন ওই উত্তর আমেরিকা মহাদেশটা আসার আগে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা দুইটা সাল পড়ব এবং হচ্ছে দুইটা ব্যক্তির নাম পড়ব। আচ্ছা, এই যে শুরু হয়ে গেছে কমেন্টকারীরা শোনেন, এটা হচ্ছে আমি গতদিন বলেছিলাম, গতদিন তোমরা অনেক সুন্দর বাচ্চার মতো ক্লাস করেছো প্রথম 1.5 ঘন্টার মতো, পরে তোমরা যে দুষ্টুমি শুরু করছো। সো এই যে আমরা এখন থেকে দুষ্টুমি করবো না, আমরা হচ্ছে একদম ক্লাসের ঠিক মতো ক্লাসটা করব। ক্লাস করার পরে দেন হচ্ছে আমি লাস্টে তোমাদের হচ্ছে, হ্যাঁ আমরা লাস্টে তোমাদের জন্য কমেন্ট রাখবো, আমরা তোমাদের কমেন্টগুলো দেখবো, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে এখন ক্লাস করি, আমরা লাস্টে দিয়ে কথা বলবো, সমস্যা নাই। আচ্ছা, এই যে যারা গোসল দেয় নাই এরা হচ্ছে নেস্টি পোলাপাইন, এরা প্রাউডলি বলতেছে যে এক উইক ধরে গোসল করে না, 2 দিন ধরে গোসল করে না, নেস্টি পোলাপাইন ওগুলা। ভাই যতই শীত হোক প্রতিদিন গোসল করতে হবে, আমার মতো প্রতিদিন গোসল করতে হবে, ঠিক আছে? আর গোসল না করলে আর বেশি শীত লাগে। সো এই যে যেগুলো হচ্ছে নিজেকে প্রমাণ করতেছে যে তারা নেস্টি পোলাপাইন, তো ওরা নিজেরা প্রাউডলি বলতেছে যে আমি গোসল করি না। সো এইসব বলে লাভ নাই, ঠিক আছে? যাই হোক, আমরা এখন ক্লাসে কথা বলবো না। আর যারা হচ্ছে ক্লাসে দুষ্টমি করবে তারা নিজেরা হচ্ছে দুষ্টর সেই লেভেল। সো আমরা ক্লাসে দুষ্ট হওয়া দরকার নেই, আমরা ক্লাসে আসি ক্লাস করার জন্যই। সো আমরা ক্লাসের লাস্টে যে কথা বলবো, ঠিক আছে? ওকে ভাই, গরম পানি হোক যাই হোক গোসল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো আমরা শুরু করতেছি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। সো এখানে হচ্ছে আমরা দুইটা সাল একটু ফার্স্টে পড়ব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাহ্নবীর জন্মদিন, সে জাহ্নবীর জন্মদিন জাহ্নবী তো ওখানে হচ্ছে, আমার তো কিছু না, আমার কপাল খারাপ, আমি তো ভার্সিটি যেতে পারতেছি না। আমি ভার্সিটি যেতে পারতেছি কারণ এই যে তোমাদের ক্লাস আছে আজকে সকালে, আবার হচ্ছে সন্ধ্যার সময় ওরিয়েন্টেশন আছে। আচ্ছা, আমার জাহাঙ্গীরনগরে যাওয়া হয় খুবই কম। আচ্ছা, যাই হোক, খেয়াল করো ভাইয়া, আমরা শুরু করতেছি। দেখো আমরা ফার্স্টে হচ্ছে দুইটা সাল পড়বো, ঠিক আছে ভাইয়ারা? দুইটা সাল পড়বো। দেখো একটা হচ্ছে সবাই ফোকাস করি, হ্যাঁ, 1492 সাল। আরেকটা আচ্ছা, সবাই একটু ফোকাস করি ভাইরা, ক্লাসে ফোকাস করি এখন। 1492 সাল, ঠিক আছে? তোমরা বলতে পারবা এখানে কি হয়েছিল, আমেরিকার সাথে রিলেটেড? দেখি, তো নোট করেছো অনেকে, বাইরে আগের দিন তোমরা বলেছিলাম। বলো তো 1492 সালে ঘটনা কি? বলো, তোমরা বলো দেখি কি হয়েছিল, বলো তো, বলো বলো, তোমরা বলো এদিন কি হয়েছিল 1492 সালে, বলো। 1492 সালে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস, এই কলম্বাস কর্তৃক হচ্ছে আমেরিকা আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? ক্রিস্টোফার কলম্বাস তিনি হচ্ছে ইতালির হচ্ছে নাবিক। এই ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক 1492 সালে হচ্ছে আমাদের আমেরিকা মহাদেশটা আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে? আই ডোন্ট নো, আচ্ছা জেনে নাও। এই যে হ্যাঁ, এই যে বলেছে হচ্ছে আমেরিকা আবিষ্কার, ঠিক আছে? সো আমরা খেয়াল রাখবো কি 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস তিনি ইতালীয় নাবিক ছিল, তার মাধ্যমে হচ্ছে আমাদের আমেরিকার আবিষ্কারটা হয়, ঠিক আছে? ওকে, দেন তারপরে হচ্ছে আমরা আরেকটা সাল পাবো, সেটা কি জানো? সেটা হচ্ছে 1507 সাল। কত আমাদের হচ্ছে 1507 সাল। এখন এই 1507 সালে একজন ব্যক্তি যে প্রথম একটা বিশ্বের মানচিত্র ধারণা দিয়েছে, ঠিক আছে? একজন ব্যক্তি প্রথম মানচিত্র ধারণা দিয়েছে, তার নামটা হচ্ছে মার্টিন ওয়াল্ড। মার্টিন, আচ্ছা নামটা যদি ভুল না হয়, MARTIN, মার্টিন ওয়াল্ড, হ্যাঁ মার্টিন ওয়াল্ড, আমরা চাইলে এভাবে লিখতে পারি, সমস্যা নাই, মার্টিন ওয়াল্ড, ঠিক আছে? আচ্ছা, এই মার্টিন ওয়াল্ড তিনি 1507 সালে আমাদের পুরো বিশ্বের একটা মানচিত্র ধারণা দেন, এবং এই মানচিত্রের ধারণা দেওয়ার সময় আমাদের আরেকজন ব্যক্তি আসছে, যে ব্যক্তিটা হচ্ছে আমাদের এই ইতালির যে দেশটা, হ্যাঁ ওই ইতালির দেশটা, তিনি একজন নাবিক, তিনি ইতালির একজন নাবিক বা ইতালির একজন আবিষ্কারক, ঠিক আছে? এবং মানচিত্রকর, তার নামটা হচ্ছে কি আমেরিগো। তাহলে দেখো এখানে আসলো কি মার্টিন ওয়াল, তারপর কি আসলো বলতো, আমেরিগো। আচ্ছা, ইনি হচ্ছে ইতালির একজন আবিষ্কারক এবং একজন মানচিত্রকর। এই আমেরিগোর নাম অনুসারে দেখো এই মার্টিন ওয়াল কি করলো, 1507 সালে আমাদের পুরো বিশ্বের একটা ম্যাপ ধারণা দিল, 1507 সালে মার্টিন ওয়াল। এখন এই মার্টিন ওয়াল আবার কি করলো, একজন ব্যক্তি ইতালির একজন আবিষ্কারক এবং হচ্ছে মানচিত্রকর, তার নাম হচ্ছে আমেরিগো। তার নাম অনুসারে আমাদের এই যে পশ্চিম যে সাইডটা, হ্যাঁ পশ্চিম যে সাইডটা
পশ্চিমার সাইডটা, এই সাইডের নাম দিল কি আমেরিকা। ঠিক আছে, বুঝছো? সো এই হলো আমেরিকার নামটার উৎপত্তি, যে আসলে নামটা কিভাবে আসলো। সো আমরা খেয়াল করি 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস, ইতালির একজন নাবিক, তার মাধ্যমে হচ্ছে আমাদের এই আমেরিকাটা আবিষ্কার হইলো, মানে আমেরিকাটা যে এই জায়গাটা আছে সেটা হইলো। আচ্ছা, 1507 সালে আমাদের মার্টিন ওয়াল্ড নামক একজন ব্যক্তি, তিনি পুরো পৃথিবীর একটা ম্যাপের ধারণা দিল, এবং সেই লোকটা কি করলো, আমাদের ইতালির একজন হচ্ছে আবিষ্কারক এবং একজন মানচিত্রকার, তার নাম হচ্ছে আমেরিকো, তার নাম অনুসারে নামটা কি দিল, আমেরিকা। এই হচ্ছে আমেরিকার নামের সূত্রপাতটা, বুঝছো? ঠিক আছে, এই যে আমি কিন্তু হচ্ছে আগে কিন্তু বলেছি, যারা ক্লাসে এক্সট্রা কথা বলবে তারা কিন্তু হচ্ছে দুষ্ট পোলা পাইন, দুষ্ট পোলাপান হওয়া যাবে না, আমরা ক্লাসে ফোকাস করি, ঠিক আছে? ওকে, তাহলে আমি কিন্তু সকাল সকাল কিন্তু ব্লগ দেওয়া শুরু করবো কিন্তু। আচ্ছা, ওকে, দেখো যে নৌকা আছে তাকে বলা হয় কি মাঝি, আর যে বড় বড় জাহাজ চালা তাকে বলা হয় কি নাবিক, বুঝছো? ওকে, সো আমাদের এই ছিল হচ্ছে বেসিক কথাবার্তা। তোমরা হচ্ছে ম্যাপ থেকে আমাদের একটু এই আমেরিকা মহাদেশের যে ম্যাপটা তোমরা দেখে নিবা একটু, ঠিক আছে? দেখবা যে আমেরিকা মহাদেশের কোন পাশে কি আছে। আমাদের একদম ভুল অবস্থান দেখি, দেখবো যে হচ্ছে আমাদের এই পাশে কি আছে, প্যাসিফিক ওশান। কারণ দেখো, যেহেতু আমাদের পৃথিবীটা গোল, তাই না? পুরো পৃথিবীটা গোল, দেখবা যে এই পাশে কিন্তু হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের অংশটা, সেই জন্য এটা কিন্তু প্যাসিফিক ওশান। কারণ তুমি যদি গোলটা যদি শেপটা দাও না, দেখবা যে হচ্ছে এই পাশে কিন্তু সেম হয়ে যাচ্ছে। এই যে উপরে দেখো গ্রিনল্যান্ড, ঠিক আছে? আমি কিন্তু বলেছিলাম গ্রিনল্যান্ডটা, এটা কিন্তু হচ্ছে আমাদের ভৌগোলিকভাবে কিন্তু হচ্ছে এই যে আমাদের আমেরিকার এই পাশে, আবার এই পাশটা কিন্তু হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ, তাই না? ওকে, সো আমরা জাস্ট এটা একটু জাস্ট ধারণা রাখবো, বাকিগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে ম্যাপ দেখেও পড়তে পারবো, সমস্যা নাই। সো আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশে কিছু বেসিক তথ্য এখানে দেওয়া আছে, আমরা একটু সেগুলো ফোকাস করে দেখব। আমি আরেকটু জুম করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? দেখো তো তোমরা বুঝতে পারতেছো কি না, আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, সো আচ্ছা, দেখো এই যে আমাদের যে পুরা মহাদেশটা, এই মহাদেশে আমাদের টোটাল 23টা স্বাধীন রাষ্ট্র আছে, ঠিক আছে? 23টি কি স্বাধীন রাষ্ট্র আছে। যদি আমি বলি ভাইয়া যে উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্র কয়টি, বলো বলো বলো। বলো, উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্র কয়টি? 23টি। 23টি কি আমাদের স্বাধীন রাষ্ট্র। আচ্ছা, এখন এই যে মহাদেশটা, এই মহাদেশটা হচ্ছে আমাদের আয়তনের দিক থেকে কত, তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে এটা, তৃতীয় বৃহত্তম মহাদেশ কিন্তু হচ্ছে এটা। আচ্ছা, এখন এই যে মহাদেশটা আছে, এই মহাদেশের ক্ষেত্রে আমাদের আয়তনের বৃহত্তম রাষ্ট্র কোনটা, সেটা হচ্ছে কানাডা। তবে অনেকেই যেটা ভুল কনসেপ্ট রাখে, সেটা হচ্ছে যেহেতু আমাদের আমেরিকা মহাদেশ বলতে শুধু আমরা ইউএসএটাকে ফিল করি, দেখো নাম হচ্ছে আমেরিকা মহাদেশ, বাট এটা কিন্তু ইউএসএ, তো আমেরিকা বলতে অনেকে হচ্ছে ইউএসএ কে ফিল করে। এখন এই হবে যে হয়তো বা ইউএসএ সব থেকে বড়, হ্যাঁ না, বাট সব থেকে বড় কিন্তু হচ্ছে আয়তনের দিক থেকে বড় কোনটা, কানাডা। আর তুমি যদি বলো জনসংখ্যার দিক থেকে বড় কোনটা, সেটা কিন্তু হবে হচ্ছে যুক্তরাষ্ট্র বা এই যে ইউএসএ, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো যে আয়তনের দিক থেকে বড় হচ্ছে কানাডা, আবার জনসংখ্যার দিক থেকে বড় হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে, আচ্ছা, এবার দেখি হচ্ছে আমরা আয়তন জনসংখ্যায় দুই ক্ষেত্রে পিচ্ছি রাষ্ট্র কোনটা, এটা হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। কে সেন্ট কিটস অ্যান্ড নেভিস হচ্ছে এই মহাদেশের মধ্যে আমাদের সব থেকে ক্ষুদ্রতম রাষ্ট্র। আচ্ছা, মিসিসিপি মিসৌরি, মিসৌরি হচ্ছে আমাদের দীর্ঘতম নদী। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি যৌথভাবে, কেন যৌথভাবে বলতো ভাইয়ারা, বলতো এই নদীটা কোন কোন দেশের মধ্যে আছে? দেখো তো, যৌথভাবে মানে কি বলতো, যৌথভাবে মানে হচ্ছে যে একসাথে দুইটা দেশের মধ্যে আছে। তোমরা কি জানো যে এটা কোন কোন দেশের মধ্যে আছে বা কোন কোন মহাদেশের মধ্যে বিদ্যমান, বলো দেখি। তারপর দেখো, যদি বলা হয় যে এককভাবে দীর্ঘতম নদী কোনটা, সেটা হবে কি ম্যাকেঞ্জি, কারণ ম্যাকেঞ্জি শুধু হচ্ছে আমাদের এই মহাদেশের মধ্যে বিদ্যমান। সো যদি বলা হয় যে যৌথভাবে কোনটা, তখন আমরা অ্যান্সার করবো কি মিসিসিপি মিসৌরি। যদি বলো এককভাবে কোনটা, তখন অ্যান্সার হবে কি ম্যাকেঞ্জি। কি হবে বলতো, ম্যাকেঞ্জি। ওকে, তো
তোমরা বলো এই মিসৌরি এটা কোন কোন দেশের মধ্যে আছে? বলো 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 এই মিসিসিপি মিসৌরি বলো কোথায় আছে? বলো বলো। এরা হচ্ছে দেখো আমাদের মেক্সিকোর মধ্যেও আছে এবং কিন্তু হচ্ছে আমেরিকার মধ্যেও আছে, ঠিক আছে? সেই হিসাবে বলতে গেলে হচ্ছে আমার দুইটা হয়, হ্যাঁ। ওকে, আচ্ছা। তারপরে দেখো ওকে, ওকে, ঠিক আছে। এরপর দেখো এই যে মহাদেশটা আমাদেরকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করেছি, ঠিক আছে? তিনটা অঞ্চলে ভাগ করেছি, তিনটা অঞ্চলে ভাগ করা হয়। এই তিন রাষ্ট্র দেখো তোমরা হচ্ছে কি আমাদের উত্তর আমেরিকা অঞ্চল। উত্তর আমেরিকা মহাদেশের একটা অঞ্চল কি উত্তর আমেরিকা অঞ্চল, যে অঞ্চলে আমাদের তিনটা রাষ্ট্র আছে, ঠিক আছে? সূত্রটা হচ্ছে CUM। সিতে হচ্ছে কানাডা, USA, মেক্সিকো। CUM দিয়ে আমরা রাখবো কি কানাডা, USA, মেক্সিকো। এই যে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া, যুক্তরাষ্ট্র হচ্ছে ওয়াশিংটন DC, মেক্সিকো হচ্ছে মেক্সিকো সিটি। সো সবাই একটু জানো আমাকে যে উত্তর আমেরিকা মহাদেশে আমাদের কয়টি অঞ্চল? বলো কয়টি অঞ্চল? আন্তর্জাতিক পাঠের বই বের করা দরকার। হ্যাঁ, বই বের করবো তো ইনশাল্লাহ। আমি তো অলরেডি তো অ্যানাউন্স দিয়েছি যে হচ্ছে তোমরা চান্স পাবা। চান্স পাবো বলে তোমরা যারা হচ্ছে আমার সাথে কাজ করতে আগ্রহী বলবো যে ভাইয়া আমরা আপনার স্টুডেন্ট, আপনারা যেগুলো ক্লাসে নোট করাতেন সেগুলো হচ্ছে আমরা জানি, প্লাস আপনি নিজেরা আমার কিছু টুকটাক গবেষণা করে আমরা বইয়ের কাজ করব, ঠিক আছে? দেখো আমরা যখন কোনো বইয়ের কাজ করি না, আমাদের কয়েক ধরনের কাজ আছে, ঠিক আছে? দেখাম বলি। ধরো একজন থাকে হচ্ছে মেন রাইটার, ঠিক আছে? ধরো একজন থাকে মেন রাইটার। এখন ধরো আমার মেন রাইটার কি হবে? তোমাদের জুবাইর ভাইয়া হবে আর আমি হব, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা পার্ট হচ্ছে যারা হচ্ছে আমাদের কালেকশন করবে। কি কালেকশন করে দেবে? ধরো সময় কিছু তথ্য ভুল থাকতে পারে, বানান ভুল থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসটা করবে কারা বলো তো? তোমাদের যে আমাদের স্টুডেন্ট যারা আছে, তোমরা চাইলে করতে পারবা যে আমরা কালেকশনের কাজটা করে দিব, ঠিক আছে? ঠিক আছে, ওকে, হ্যাঁ। আচ্ছা, তোমরা করলে কি হবে? তোমাদের নাম থাকবে এখানে। যেমন হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তখন হচ্ছে আমি খন্দকার জিকে আর হচ্ছে যে এডুকেশন থেকে একটা বই বেরিয়েছিল সাম্প্রতিকের বই, এই দুইটা বইয়ে কাজ করছিলাম, ঠিক আছে? সাম্প্রতিক বইয়ে হচ্ছে ইন্ডেক্সটা মানে সূচিপত্র কী কী থাকবে সেটা, আর ভিতরে কিছু কাজ করছিলাম। আর খন্দকার জিকেতে ফার্স্ট যখন কাজ করছি স্টুডেন্ট থাকা অবস্থায়, তখন জাস্ট কারেকশন করেছি যে আসলে বই কোথায় কোথায় ভুল আছে, বা সাম্প্রতিক কিছু আপডেট দেওয়া লাগবে কিনা, বা হচ্ছে যে তথ্য কিছু বাদ দেওয়া লাগবে কিনা, এটা কাজ করেছি স্টুডেন্ট থাকা অবস্থায়। যে আমি যখন চান্স পেলাম, চান্স পাওয়ার পর খন্দকার জিকেতে একদম মেন রাইটার হিসেবে ছিলাম আমি আর কি, বুঝছো? ওদের যে সাম্প্রতিকের যে বইটা সেই পুরোটা হচ্ছে আমার লেখা ছিল একদম A to Z প্রত্যেকটা বই আর কি। ওকে ওকে, ঠিক আছে, ওকে। সো তোমরা হচ্ছে আগে ভালো করে পড়াশোনা করো, চান্সটা পাও, তারপর ইনশাল্লাহ সম্ভব। ওকে, আচ্ছা। সো আমরা এরপরে দেখি হচ্ছে আমরা দেখবো হচ্ছে কানাডা নিয়ে। আমরা কানাডা নিয়ে এখন পড়বো। খেয়াল করি এই যে কানাডা, হ্যাঁ, এই যে কানাডা, এটার ফুল ফর্মটা কি বা পুরো নামটা কি? এর নাম ছিল হচ্ছে ব্রিটিশ নর্থ আমেরিকা। আচ্ছা, এখন দেশের নাম হচ্ছে কানাডা, বাট কেন এখানে ব্রিটিশ নর্থ আমেরিকা আসলো বলতো? তোমরা অ্যান্সার দাও, আমি একটু আসতেছি, আমার সুর দিয়ে আসতেছে বারবার, আমি একটু আসতেছি। তোমরা জাস্ট অ্যান্সার করতে থাকো যে হচ্ছে এটার নাম কেন কানাডা থেকে ব্রিটিশ নর্থ আমেরিকা হইলো।
হ্যাঁ, রিজনটা হচ্ছে কানাডা একসময় ব্রিটিশদের অধীনে ছিল। ঠিক আছে, কানাডা একসময় কি ব্রিটিশদের অধীনে ছিল। ওকে, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখব। আচ্ছা, খেয়াল করো, আয়তনে এই মহাদেশ কানাডা কিন্তু প্রথম। ঠিক আছে, মানে আয়তনের দিক থেকে এই মহাদেশের দিক থেকে কিন্তু এটা কিন্তু প্রথম। আর তুমি যদি বলো যে বর্তমান বিশ্বে আয়তনে বৃহত্তম কোনটা, সেটা কিন্তু হচ্ছে কানাডা। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমি শুধু এই মহাদেশ কল্পনা করি তাহলে কিন্তু হচ্ছে এটা কিন্তু প্রথম, কানাডা প্রথম। বাট যদি আমরা পুরা বিশ্বের কথা চিন্তা করি, পুরা বিশ্বের দিক থেকে কিন্তু আয়তনে কিন্তু বৃহত্তম কিন্তু কানাডা। ঠিক আছে, আচ্ছা, নিউজ প্রিন্ট। নিউজ প্রিন্ট কি ভাইয়া? এর এক ধরনের হচ্ছে কাগজের এক ধরনের জাত, সেটা হচ্ছে নিউজ প্রিন্ট। এই নিউজ প্রিন্টের উৎপাদনের শীর্ষ রয়েছে কি কানাডা। আচ্ছা, ম্যাপল পাতার দেশ বা লিলি ফুলের দেশ কাকে বলা হয়? এই কানাডাকে বলা হয়। ওকে, কানাডার হচ্ছে কুইবেক। এই কুইবেকটা কি আমরা কিন্তু পড়েছিলাম, আমরা কিন্তু কিওয়ার্ডসের ক্লাসে পড়েছিলাম যে এই কুইবেকটা কি। তোদের নিশ্চয়ই মনে আছে কুইবেকটা কি। দেখো, কুইবেকটা হচ্ছে একটা অঞ্চল। এই পুরো কানাডা আমাদের ছিল কি ব্রিটিশদের অধীনে ছিল, তাই না? ফুল কানাডা ছিল ব্রিটিশদের অধীনে, কিন্তু এই কানাডার যে কুইবেক যে অঞ্চলটা সেটা ছিল ফ্রান্সের অধীনে ছিল। কিসের? ফ্রান্সের অধীনে ছিল। এই জন্য এই যে কুইবেকের অঞ্চল, বলতো এদের ভাষা কি হবে? বলো, কুইবেক অঞ্চলের মানুষদের ভাষা কি বলতো? তোমরা বলো যে কুইবেক অঞ্চলের ভাষা কি, বলো। তোমরা বলো যে কুইবেক অঞ্চলের ভাষাটা কি, বলো। যেহেতু কানাডার ভাষা যেহেতু ব্রিটিশদের অধীনে ছিল, সো ভাষা কিন্তু হচ্ছে ইংলিশ, তাই না? ভাষা কিন্তু ইংলিশ। এখন কুইবেক যেহেতু হচ্ছে ফ্রান্সের অধীনে ছিল, বলো এদের ভাষা কি হবে বলো তো? ফরাসি। ঠিক আছে, এদের ভাষা কি হবে? ফরাসি বা ফ্রেঞ্চ। ওকে, আচ্ছা, এই দেখো ফরাসি আর ফার্সি কিন্তু পার্থক্য আছে ভাইয়া। ফার্সি হচ্ছে ইরান বা পারস্য। দেখো যারা বলতেছে ফার্সি, দেখো এই ফরাসি এবং ফার্সি কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, ফরাসি এবং ফার্সি কিন্তু পার্থক্য, দুইটা কিন্তু দুই রকম। ওকে, ঠিক আছে, ফার্সিটা হচ্ছে ইরান বা পারস্য যেটা, ওইটা। ওকে, আচ্ছা, তারপর দেখো কমনওয়েলথ ভুক্ত আয়তনের সবচেয়ে বড় দেশকে কানাডা। দেখো, কমনওয়েলথ ভুক্ত আয়তনের সবচেয়ে বড় দেশকে কানাডা। আচ্ছা, এখন ভাইয়া কমনওয়েলথ জিনিসটা কি বলো? আমি দিন ক্লাসে বলেছি, বলো এখন তোমরা বলো যে কমনওয়েলথ জিনিসটা কি, বা কাদেরকে কমনওয়েলথ বলা হয়, বলো। পার্থক্য বললাম তো ভাইয়া, যে ফার্সি হচ্ছে ইরানের আর ফরাসি হচ্ছে ফ্রান্স। আমি তো বললাম নিজে। তোমরা বলো এখন যে কমনওয়েলথ জিনিসটা কি, বলো। কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র কারা, বা হচ্ছে জিনিসটা কি, বলো। তোমরা বলো যে কমনওয়েলথ ভুক্ত যে আমরা যে বললাম, এখন কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র কারা কারা, বা কাদেরকে আমরা কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র বলি, বলো। হ্যাঁ, যে নীলা ইসলাম, ধন্যবাদ। যে যে দেশগুলা একসময় হচ্ছে ব্রিটিশদের অধীনে ছিল, ধন্যবাদ। ঠিক আছে, সো যে দেশগুলো একসময় ব্রিটিশদের অধীনে ছিল তাদেরকে বলা হয় কি কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র। সো যেহেতু এই কানাডা ছিল একসময় ব্রিটিশদের অধীনে ছিল, এই জন্য এটাও কিন্তু একটা কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র, তাই না? আচ্ছা, এখন সেই কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রের মধ্যে আয়তনের সব থেকে বড় কে? কানাডা। আচ্ছা, এখন একটা লজিক্যাল কোশ্চেন করি, সেটা হচ্ছে যে কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে জনসংখ্যায় বৃহত্তম কে, বলো। দেখি তোমাদের কমন কোশ্চেন, পারা উচিত, বলো। কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রের মধ্যে জনসংখ্যায় বৃহত্তম কে? বলো বলো, দেখি কার আইকিউ কত ভালো, বা কার বেসিক কত মনে আছে। যেহেতু আমাদের এশিয়া মহাদেশ পড়াইছি আমরা, তোমাদের পারা উচিত যে কমনওয়েলথ ভুক্ত জনসংখ্যার বৃহত্তম কে? যুক্তরাষ্ট্র যে বলছে তার হচ্ছে, অথবা তথ্যগুলো মনে নাই ঠিক মতো। সবার আগে দেখি কে বলছে, সবার আগে বলছে হচ্ছে ফারজানা পিঙ্কি মনি, ধন্যবাদ। পাওয়ার অফ সেকেন্ড টাইমার। আচ্ছা, ফার্স্ট টাইমারও পারতেছে অনেকে।
বাট সেকেন্ড টাইমার বেশি পারতেছে এখান থেকে। ওকে, এটা তো বললাম যে ফারজানা পিঙ্কি সবার আগে বলেছে, দেখেছি তো। ওকে, হুম, হ্যাঁ এই যে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম বলতেছো, বাট সেকেন্ড টাইমে বেশি পারতেছে। আচ্ছা দেখো, বর্তমানে জনসংখ্যায় বৃহত্তম কে ভাইয়া? ইন্ডিয়া, তাই না, বা ভারত। এখন ভারতও কিন্তু হচ্ছে আমাদের কমনওয়েলথভুক্ত রাষ্ট্র, কারণ কি ভারত একসময় ব্রিটিশদের অধীনে ছিল। সো যেহেতু ভারতটা পুরো বিশ্বের মধ্যে এখন বর্তমান জনসংখ্যা বৃহত্তম রাষ্ট্র, আর যেহেতু এটা কমনওয়েলথভুক্ত রাষ্ট্র, সো একদম সিম্পল কথা যে কমনওয়েলথভুক্ত জনসংখ্যা বৃহত্তম রাষ্ট্রকে ভারত। সো তোমরা সবাই অবশ্যই যারা নোট করে ফেলেছো তারা এখানে পাশে লিখে রাখবা, পাশে এভাবে তোমরা ব্র্যাকেট দিয়ে লিখে রাখবা জনসংখ্যা বৃহত্তমকে ভারত। ঠিক আছে, এভাবে তথ্যগুলো বুঝছো, রিলেট করে পড়লে মনে থাকবে। ওকে, আচ্ছা এখন দেখো, যেহেতু আমরা পড়লাম যে কানাডা ছিল ব্রিটিশদের অধীনে, সো আমাদের কিন্তু আলাদা ভাষা ভাষা কিন্তু আলাদা করে পড়ার দরকার নাই, যে এদের ভাষা হচ্ছে ইংরেজি। আবার যেহেতু আমি এখানে বললাম যে কুইবেক অঞ্চল ছিল ফ্রান্সের অধীনে, সো এদের ভাষা কি হবে এটা কিন্তু বলার কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য অনেক বইতে হচ্ছে এগুলা দেওয়া থাকে না, বাট আমরা যখন বই লিখবো তখন হচ্ছে আমরা যখন এটা যখন আমরা লিখবো না, নিচে আমরা এনবি দিয়ে লিখে দিব, নিচে আমরা এনবি দিয়ে লিখে নিব যে কানাডার ভাষা হচ্ছে ইংরেজি, আবার এখানে লিখবো কুইবেকের ভাষা হচ্ছে ফ্রান্স। এটাই হচ্ছে একদম ভালো একটা বইয়ের বৈশিষ্ট্য, যে এটার সাথে তথ্যগুলো যখন যেটা দরকার সেটা হচ্ছে কি রিলেট করে পড়া যাবে। ওকে, ভাইয়া ওই যে ওই প্রশ্নটা করে মানে, আর এটা আমি পারি মানে, হ্যাঁ আচ্ছা দেখো, আমি যে একটু আগে যে বললাম যে সেকেন্ড টাইমে পারতেছে, আমি কি বলেছি যে ফার্স্ট টাইমে পারতেছ না? আচ্ছা এই যে আমি জাহাঙ্গীরনগরে পাইলাম, আমি কি সেকেন্ড টাইম ছিলাম? বলো, আমি জাহাঙ্গীরনগর যে চান্স পেয়েছিলাম কি সেকেন্ড টাইম ছিলাম? বলো বলো। দেখো, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার দুইটারই কিছু কিছু পজিটিভ দিক আছে, কিছু কিছু হচ্ছে নেগেটিভ দিক আছে। এখন সেকেন্ড টাইমারে ভাবতেছে যে হচ্ছে আমাদের ডিউ কপালে নাই, বা আমরা ডিউতে পারলাম না। ওদের উদ্দেশ্য কথা ভাইয়া ডিউ মানে সব কিছু না। ওকে, এখন ফার্স্ট টাইমার ভাবতেছে যে হচ্ছে আমরা তো পিছিয়ে যাচ্ছি সেকেন্ড টাইমার থেকে, সেকেন্ড টাইমার তো অনেকদিন আগে থেকে পড়তেছে। আচ্ছা এবার কথা হচ্ছে ভাইয়া, সত্যি কথা বলতে কিছু কিছু সেকেন্ড টাইম আছে যারা হচ্ছে অনেক দিন পড়ার কারণে হতাশ, মানে হতাশ বলতে হচ্ছে নিজের মধ্যে খুব ফিল করে যে হচ্ছে আমি হয়তো খুব পারি। বাট সত্যি কথা বলতে এমন কিছু ফার্স্ট টাইমাররা আছে যারা ওই সেকেন্ড টাইমের থেকে অনেক গুণ ভালো প্রিপারেশন তাদের হয়ে যায়। কিভাবে? তারা প্রতিটা সময় মূল্যায়ন করে, তারা ওইভাবে ইউটিলাইজ করে পড়ে। সো এই জন্য সেকেন্ড টাইম মানে যে তোমার চান্স হয়ে যাচ্ছে এটা কখনোই সম্ভব না। আবার ফার্স্ট টাইম মানে যে তুমি যে হচ্ছে হতাশার মধ্যে পড়ে যাবা তাও না। এই যে রাবি চবি গুচ্ছ জাহাঙ্গীরনগর সব জায়গায় সেকেন্ড টাইম আছে, বিউপিতে সেকেন্ড টাইম আছে, বাট তুমি একটু খোঁজ নিয়ে দেখো যে প্রতিটা ডিপার্টমেন্টে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইটাই আছে। আবার কোথাও কোথাও ফার্স্ট টাইমেরাই বেশি আসে, যেমন আমার ডিপার্টমেন্টে অর্থনীতি ডিপার্টমেন্ট পড়তেছি আমি, সেখানে ফার্স্ট টাইমেরা বেশি। সো ফার্স্ট টাইমেরও প্রাধান্য পায়, সেকেন্ড টাইমেরও প্রাধান্য পায়। সো এই জন্য হচ্ছে কেউ কারোর দিক থেকে কম না, কে বেশি পড়তেছে এটাই ফ্যাক্ট। তোমাদের এখানে এমন কিছু ফার্স্ট টাইমার আছে যাদের মানে পড়ার আগ্রহ, আর তারা হচ্ছে যে পরিমাণ পরিশ্রম করে আমি দেখে পুরো অবাক হয়ে যাই যে এরা এত কেমনে পড়ে ভাই। ঠিক আছে, সত্যি কথা বলতে আমি এত বেশি পড়তাম না কখনো, কারণ যেহেতু আমি অনলাইন ব্যাচ, আমি ওই সারাদিন ঘুরে ফিরে খালি ক্লাসই করতাম। বাট আমি যখন ক্লাস করতাম এই যে তোমাদের মতো এইসব আজারে কমেন্ট করতাম না, অত বেশি আজারে কমেন্ট করতাম না। হ্যাঁ আমিও মজা করতাম, এই তোমাদের জিম্মা আপু ও প্রচুর মজা করতো ক্লাসের মধ্যে, অনেক কমেন্ট টমেন্ট করতো, মাঝে আমার খুবই রাগ করতো সত্যি কথা বলতে, আমি কিছু বলতাম না। বা যখন ক্লাস শেষ তখন আবার ঠিকই আমরা মজা নিতাম, গল্প করতাম, আমরা আমাদের আমাদের গ্রুপ ছিল একটা, ঠিক আছে। সো ওইরকমই মানে ক্লাসের সময় ক্লাস করছি মনোযোগ দিয়ে, আবার ক্লাসের বাইরে দুষ্টমি করছি, সমস্যা নাই। বাট বিষয়টা হচ্ছে যে ক্লাসের সময় এইগুলা বিষয় অ্যাভয়েড করাই বেটার। ওকে ওকে আচ্ছা, সো এই যে তথ্যগুলো এক্সট্রা দিচ্ছি তোমরা এগুলো অবশ্যই লিখে রাখবা। ওকে, তারপরে দেখো তারপর দেখো আমরা যেখানে ছিলাম, পৃথিবীর সবথেকে বড় যে জলপ্রপাতটা সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নায়াগ্রা। আচ্ছা
এই নায়াগ্রা এটা হচ্ছে কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত। কোথায়? তাহলে পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত কোনটা? সেটা হচ্ছে আমাদের নায়াগ্রা। কোনটা? নায়াগ্রা। আর এই নায়াগ্রা কোথায়? কানাডার হচ্ছে অন্টারিও প্রদেশে অবস্থিত। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অনলাইনের পরিচয়। অনলাইন পরিচয় আমার সময় ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো আমার লাইফে দুজন ফ্রেন্ড আছে অনলাইনে পরিচয়, তার মধ্যে জিম্মা একজন, আরেকজন হচ্ছে অর্পি। ওকে, এরপরে দেখো কানাডার যে মন্ট্রিল শহর, এই মন্ট্রিল শহরে 1987 সালে একটা চুক্তি হয়েছিল, নাম হচ্ছে মন্ট্রিল প্রটোকল। আচ্ছা, তোমাদেরকে চুক্তি পড়েছিলাম, আমি ভুলে গেছি ঠিক পড়েছি কিনা। এই তোমাদের কি চুক্তি পড়েছিলাম আইসি 2 ব্যাচে? আচ্ছা, নেগেটিভ মার্কিং হচ্ছে তোমার 7 কলেজ বাদ দিয়ে সব জায়গায় আছে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং 7 কলেজ বাদে সব জায়গায় আছে, পড়েছিলাম না? আচ্ছা, মনে থাকে না, এটা তো ব্যস্ত ভুলে যায় কখন কোথাও পড়াইছি। আচ্ছা, যাই হোক। সো এই ওখানে তো পড়ছো অবশ্যই যে মন্ট্রিল প্রটোকলের বিষয় কি ছিল। এখন তুমি তাহলে বলো বিষয় কি ছিল। এই যে পড়াইছি তা তুমি বলো যে মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু কি ছিল। আচ্ছা, এখানে দেওয়াই আছে, বাদ দাও, সমস্যা নেই। আচ্ছা, পরিবেশ রক্ষার জন্য চুক্তি, ঠিক আছে। পরিবেশ রক্ষার জন্য চুক্তি, এটা হয়েছিল 1987 সালে কানাডার মন্ট্রিল শহরে। কোথায়? কানাডার মন্ট্রিল শহরে। আচ্ছা, 1997 সালে কানাডাতে অটোয়া চুক্তি হয়েছিল। কি চুক্তি? অটোয়া চুক্তি। আচ্ছা, বিষয় কি ছিল? ভূমি মাইন নিষিদ্ধকরণ চুক্তি। কি? ভূমি মাইন নিষিদ্ধকরণ চুক্তি। সো 1987 হচ্ছে পরিবেশ রক্ষার জন্য চুক্তি, মন্ট্রিল চুক্তি। 1997 হচ্ছে অটোয়া চুক্তি, ভূমি মাইন নিষিদ্ধ চুক্তি। আচ্ছা আচ্ছা, তোমরা একটা বিষয় কি খেয়াল করেছো যে আমি যখন কোনো তথ্য দেই, আমি কিন্তু সাল কিন্তু মেনটেন করে দেই, যে সালটা আগে সেটা আগে দেই, যে সালটা পরে সেটা কিন্তু পরে দেই। তোমরা কি এটা বুঝতে পেরেছো যে আমি কেন সিকোয়েন্স অনুসারে সালগুলো দেই? বা হচ্ছে আমি অনেক সময় দেখবা যে ভাইয়া তথ্য কিন্তু হচ্ছে অনেকগুলো দেওয়া যায়, বাট একটা সিকোয়েন্সে মেনটেন করা যায় কোনটার পরে কোনো দিলে মনে থাকবে বা হচ্ছে ওদের কাছে প্যাচ লাগবে না। তো তোমরা যখন অবশ্যই তোমরা অনেকে তোমরা মেন্টরে যাবা বা তোমরা অবশ্যই ক্লাস নিবা, মেন্টরশিপে তোমরা যাবা। তো তোমাদের এই বিষয়টা মাথায় রাখা লাগবে যে তথ্যগুলো হচ্ছে, দেখো যে জিকে পড়ায় সে তার মানে যে তার মাথায় যে পুরো বইটা যে মুখস্থ থাকবে এরকমটা কখনো না। দেখো, মেন্টরদের কাজ হচ্ছে যে বইয়ে যা আছে সেটাই সে গুছিয়ে দিবে, ঠিক আছে। সো এই যে তোমাদের যে এক একটা যে নোট, তোমাদের এক একটা যে ক্লাসের নোট, মনে রাখবার যে তোমার লাইফের একটা অ্যাসেট। হ্যাঁ, তোমার কাছে নোটের মধ্যে যা আছে সেটাই তোমাদের বইয়ে কম বেশি আছে, কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নাই, বাট গুছিয়ে দেওয়া আছে। সো মনে রাখবা তুমি যখন মেন্টরশিপে ঢুকবা যে তোমাকে অবশ্যই এটাকে মডিফাই করে তথ্য কম বেশি দিয়ে তোমাকে পড়া লাগবে, ঠিক আছে। সো এই হচ্ছে একজন, হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো এটা মাথায় রাখবা, ঠিক আছে। আমি একজন মানুষের উদাহরণ দেই, হ্যাঁ। দেখো, উনি হচ্ছে তোমার চিহ্ন হয়তো বা সাইয়েদ আবদুল্লাহ ভাই, ঠিক আছে, সাইয়েদ আবদুল্লাহ ভাই। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সায়েন্সে যারা আসো তাদের একটা আইডল ম্যান হতে পারে এই লোকটা। আমার টিচার ছিল, উনি ঢাকা ভার্সিটির ডি ইউনিটে, আগে যে গ্রুপ চেঞ্জ ছিল উনি তো সায়েন্সে ছিল আর কি, ঢাকা ভার্সিটির ডি ইউনিটে 2016 সালে 2016-17 সেশনে তিনি ফার্স্ট হয়েছিল, ঠিক আছে। ইনি কি ফার্স্ট হয়েছিল, ফার্স্ট হয়েছিল মানে সৈয়দ আবদুল্লাহ ভাই ঢাকা ভার্সিটির ডি ইউনিটে 2016-17 সেশনে ফার্স্ট হয়েছিল। ভাই, এই লোকটা আন্তর্জাতিক জিকে এত ডিপলি জানে, মানে এটা আসলে কল্পনার বাহিরে। তিনি এখন ল নিয়ে পড়তেছে, তার পড়াশোনা শেষ, তিনি ল নিয়ে পড়তেছে। এই লোকটা এত বেশি আন্তর্জাতিক জিকে জানে, মানে তুমি শুনলে পুরো পাগল হয়ে যাবা, ঠিক আছে, তুমি শুনলে পুরো পাগল হয়ে যাবা। হ্যাঁ, আমি ওনার কাছে পড়েছিলাম হচ্ছে আন্তর্জাতিক জিকে, ওনার কাছে আমি পড়েছিলাম। এখন ওনার পড়াটা করতে যে আমার যে ঝামেলাটা হয়েছিল সেটা হচ্ছে উনি ক্লাসের বাইরে এমন এত তথ্য দেয় আর সব মুখে বলে, তো
মানে স্লাইড আকারে দেয় না, মুখে বলে ধরো টপিক হচ্ছে ধরো কানাডা পড়াচ্ছে, বাট কানাডার বাইরে এত ডিপলি থেকে মুখে বলতো যে আমার মাথায় আসলে ঢুকতো না, মাথায় ঢুকার আগে বের হয়ে যেত। সো এই জন্য হচ্ছে উনি জানে ভালো, ঠিক আছে, উনি জানে প্রচুর ভালো, বা তথ্যগুলো যেভাবে দেয় এভাবে আসলে সবসময় নেওয়া যায় না। কারণ আমি সবসময় কিন্তু মাথায় যা শুনতে সব মাথায় কিন্তু মনে থাকে না, ঠিক আছে, এই জন্য হচ্ছে লিখতে হয়, এই জন্য লিখতে হয়। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে আমরা, আমাদের এটা শেষ তো নাকি, আমাদের এটা শেষ। আমরা দেখবো হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউএসএ। যুক্তরাষ্ট্র থেকে আমাদের অনেকগুলো ব্যক্তির নাম পড়তে হবে, তোমাদের এগুলো আমি টাস্ক দিব। তোমাদের ক্লাস শেষ একদম শেষে যে আমি কিছু ব্যক্তির নাম বলবো, হ্যাঁ ইস্যুতে পড়া, আমি ইস্যুতে ক্লাস করেছি না, তারপর পেট হচ্ছে আমার কি, যাই হোক খেয়াল করো। সো এইখানে আমাদের কিছু ব্যক্তির নাম পড়তে হবে, আমাকে মনে করে দেবে, লাস্ট টাইম কিছু ব্যক্তির নাম বলবো, তোমার নোট করে নিবা। তোমাদের কাজ হচ্ছে ওই ব্যক্তিগুলো কেন গুরুত্বপূর্ণ, কেন ফোকাস, জাস্ট তথ্যগুলো লিখবা। যেমন এশিয়া মহাদেশে আমি বলে দিয়েছিলাম না, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আমার খেয়াল করি যুক্তরাষ্ট্র, ঠিক আছে, খেয়াল করি যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা হচ্ছে 4 জুলাই 1776। কত? 1776। আচ্ছা, যারা বলতেছে হচ্ছে ভাই আমাদের হচ্ছে আচ্ছা, যারা বলতেছে যে হচ্ছে ভাইয়া উল্টাপাল্টা কথা বলবে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখো যুক্তরাষ্ট্র হচ্ছে 4 জুলাই 1776 সালে হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছিল। বা তোমরা কিন্তু জানো যে এটা কবে স্বাধীনতা লাভ করে। আচ্ছা, সো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। স্বাধীনতা ঘোষকটা কে ছিল? জর্জ ওয়াশিংটন। কে ছিল? জর্জ ওয়াশিংটন। আচ্ছা, যুক্তরাষ্ট্র স্বাধীনতার যে যুদ্ধটা হয়েছে 1776 থেকে 1780, 1783 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে কিন্তু হচ্ছে এটা কিন্তু মেনে নেয়, ঠিক আছে, একদম পূর্ণ কিন্তু হয়। আচ্ছা, তারপর দেখো এই যে যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা যুদ্ধ, এখানে কিন্তু ফ্রান্স কিন্তু সাহায্য করেছিল, ঠিক আছে, ফ্রান্স সাহায্য করেছিল। এবং এই সাহায্যের একটা হচ্ছে মূল্যায়ন করতে যে সেখানে হচ্ছে 100 বছর পূর্তিতে, ঠিক আছে, দেখো এই যে 1776 বা 1780, দেন হচ্ছে 1876 সালে ফ্রান্স হচ্ছে 100 বছর পূর্তিতে ওই যে লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, এটা হচ্ছে দেওয়ার হচ্ছে ঘোষণা করলো, ঠিক আছে। তার ঠিক 10 বছর সময় লাগছে এটা হচ্ছে স্থাপন করতে, শেষ করতে 10 বছর পরে দেন এটা হচ্ছে গিফট দেওয়া হয়। ওকে, আচ্ছা, এখন এই যে স্ট্যাচু অফ লিবার্টি স্থপতিটাকে বাথলডি, অনেক সময় বার্থল থাকে, বার্থলডি বা বাথলডি, যাই হোক সমস্যা নাই, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চলে আসে যে স্ট্যাচু অফ লিবার্টির এটার হচ্ছে স্থাপনা কে। ওকে, ঠিক আছে। 11টায় ক্লাস শুরুর কথা ছিল, তুমি একটু রুটিনটাতে দেখো, রুটিনে কি দেওয়া আছে। রুটিনে দেওয়া আছে যে প্রত্যেক শুক্রবার ক্লাস হচ্ছে হয়, কখন হয়? সকালে হয়, ঠিক আছে, সকালে 10টার সময় হয়। ওকে, ঠিক আছে। একটু খেয়াল করো এখানে কি দেওয়া আছে, দেখো একটু খেয়াল করো কি দেওয়া আছে। আমি কিন্তু বলি নাই যে ভার্সাই চুক্তি 1783 সাল, খেয়াল কি লেখা আছে, 1783 সালে প্রথম চুক্তির মাধ্যমে কি মেনে নেয়, ঠিক আছে। আমি এখানে কি বলেছি দেখো, আমি কি বলেছি দেখো, দেখো আমি এখানে কি বলেছি যে স্বাধীনতা হচ্ছে মেনে নেয়। আমি কি বলেছি যে 1783 সালে এটা চুক্তিটা হয়েছিল, মানে সর্বশেষ কবে মেনে নেয় বা পুরো স্বাধীন কবে হয়? 1783, তাই না? আমি কিন্তু এটাই কিন্তু বলেছি এখানে। সো বিষয়টা হচ্ছে কেয়ারফুল থাকতে হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো পৃথিবীর সবথেকে সংবিধানকার যুক্তরাষ্ট্র, সবথেকে কিন্তু ছোট রাষ্ট্র, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ওকে, 1787 সালে সংবিধান শুরু হয়, এটা শেষ হয় হচ্ছে কত? 1789 সালে। সংবিধানের জনক কে? জেমস মেডিসন। কে? জেমস মেডিসন।
আচ্ছা, এখন কয়েকজন ব্যক্তির যেগুলো বিষয়গুলো থাকবে, ঠিক আছে, দেখো সেগুলো কি লাগবে। হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট কে? জন অ্যাডামস। আচ্ছা, তাহলে কে? দেখো, হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট কে? এটা হচ্ছে জন অ্যাডামস। আচ্ছা, তারপর দেখো এই যে হোয়াইট হাউসটা, এটা স্থপতি কে? স্থপতিটা হচ্ছে জেমস হোবান। তিনি হচ্ছেন একজন আইরিশ নাগরিক। তিনি একজন কি? আইরিশ নাগরিক। আচ্ছা, তোমাদের যাদের হচ্ছে যে স্ক্রিনের সমস্যা মনে হচ্ছে, ওদের তো অবশ্যই পিডিএফ দেওয়া আছে, তাই না? তোমাদের অবশ্যই পিডিএফ দেওয়া আছে, তোমাদের অবশ্যই নোট করে কথা ছিল আগের থেকে, তো তোমাদের কিন্তু সমস্যার কথা না, ঠিক আছে? আর যাদের একদমই সমস্যা হচ্ছে, তোমরা হচ্ছে কি পরে দেখে নিবা, সমস্যা নাই, এতো পিডিএফ দেওয়া আছে। ওকে ভাইয়া, আমি শুধু আপনার পিডিএফ পড়ি আর বই থেকে এমসিকিউ পড়ি, হ্যাঁ হবে তো, তাই না? আমি তো এটা আগে বলেছি। আচ্ছা, তারপর দেখো যুক্তরাষ্ট্রে আমাদের হচ্ছে একটা স্নায়ুযুদ্ধ হয়েছিল। এটা হচ্ছে গৃহযুদ্ধ, ঠিক আছে? এটা হচ্ছে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার। এটা হচ্ছে সিভিল ওয়ার। এই সিভিল ওয়ারের ক্ষেত্রে আমাদের একজন ব্যক্তির নাম গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তিটার নাম কে বলতো? আব্রাহাম লিঙ্কন। তিনি কে ছিল? তিনি ছিল হচ্ছে আমেরিকার 16তম প্রেসিডেন্ট। কে ছিল? 16তম প্রেসিডেন্ট। আচ্ছা, এখন এই যে গৃহযুদ্ধ, ভাই আমি কি বলেছিলাম? গৃহযুদ্ধটা কি? গৃহযুদ্ধটা হচ্ছে যখন একটা কান্ট্রির দুইটা পক্ষের মধ্যে হবে। অনেকে মনে আছে কি না? বলেছিলাম কিন্তু যে গৃহযুদ্ধটা কি। গৃহযুদ্ধ হচ্ছে যে একটা কান্ট্রির দুইটা পক্ষের মধ্যে হবে। আচ্ছা, এখানে দেখো শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ এই দুইটা পক্ষের মধ্যে হচ্ছে 1861 সালে যুদ্ধটা শুরু হয়েছিল। মানে এই শ্বেতাঙ্গরা হচ্ছে কৃষ্ণাঙ্গদের প্রচুর অত্যাচার করত, তাদের দাস বানায় রাখতো, ঠিক আছে, নির্যাতন করতো। মূলত এই কারণেই একটা সময় যে এই যে হচ্ছে আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে এরা হচ্ছে কি আমাদের এখানে কৃষ্ণাঙ্গদের পক্ষ নেয়, হ্যাঁ, কৃষ্ণাঙ্গদের পক্ষ নেয় বা তাদের সাহায্য করে। সো মূলত এদের নিয়ে হচ্ছে আমাদের যুদ্ধটা শুরু হয়েছিল। যাই হোক, সেখানে হচ্ছে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ছিল কে? এই ছিল হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এখন তিনি হচ্ছে একটা ভাষণ দিছিল, ঠিক আছে? ভাষণটা ছিল 2 মিনিটের। এটা হচ্ছে 1863 সালে। এখন এই ভাষণটা ছিল কি? গেটিসবার্গ ভাষণ। এখানে তার একটা উক্তি ছিল, যে উক্তিটা তোমাদের হচ্ছে লাগবে, পরিনিবার সামনে, সমস্যা নাই। এবং এই ভাষণের মাধ্যমে বা এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার যে দাস প্রথা সেটা হচ্ছে কি বিলুপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে। সো বিষয়টা আমি আবার বলতেছি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ যেটা পক্ষ ছিল, এই দুইটা পক্ষের মধ্যে মারামারি হয় বা যুদ্ধ শুরু 61 সালে। এবং এই যুদ্ধটার মাঝখানে 1863 সালে এই আব্রাহাম লিঙ্কন 16তম প্রেসিডেন্ট, তিনি ভাষণ দেন। ভাষণটা বলা হয় কি? গেটিসবার্গ ভাষণ। এই ভাষণের মাধ্যমে দাসপ্রথা বিলুপ্ত হয়ে যায় আমেরিকা থেকে, ঠিক আছে? এবং এই যুদ্ধটা শেষ হওয়ার ঠিক 5 দিন পরে, ঠিক আছে, এই যুদ্ধটা শেষ হওয়ার ঠিক 5 দিন পরে এই আব্রাহাম লিঙ্কন তিনি আততার গুলিতে নিহত হন, ঠিক আছে? এই যুদ্ধটা শেষ হওয়ার ঠিক 5 দিন পরে আব্রাহাম লিঙ্কন আততায়ীর হাতে নিহত হন। আততায়ী মানে কি ভাইয়া বোঝায়? যে লোকটার হচ্ছে নাম জানা যায় না, হ্যাঁ, জানা যায় না, বা যে হচ্ছে হিডেন পারসন থাকে, সে বলা হয় কি? আততায়ী। ওকে, আচ্ছা, ওকে। তারপর দেখো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কি? এটা হচ্ছে পেন্টাগন, হ্যাঁ, এটা হচ্ছে পেন্টাগন। আচ্ছা, আচ্ছা, এটা একটু ভুল আছে, তুমি এটা কারেকশন করে নিবা। এটা পেন্টাগন হবে না, এটা বাদ দাও, ঠিক আছে? আচ্ছা, যুক্তরাষ্ট্রের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র কোনটা? নাসা। দেখো এই নাসা আমরা আগেও পড়েছিলাম, বা তুমি আবার দেখে রাখো। এই নাসার ফুল ফর্ম গুরুত্বপূর্ণ, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে 1958 সালে প্রতিষ্ঠিত লাভ করেছিল, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, কোনটা টাইপিং মিস্টেক দেখি, কি সমস্যা আছে দেখি। কোনটা সমস্যা দেখি, কই কি সমস্যা? কি সমস্যা দেখি, কোথায় সমস্যা হয়েছে, কোন বানানটা ভুল হয়েছে? এটা ভুল, সেটা আমি আগের থেকে বললাম যে এটা হচ্ছে 20 সপ্তাহ পর আগে ছিল, এখন না।
এখন ভারতের মুম্বাইতে যে হাউসটা সেটা সব থেকে বড় অফিস, ঠিক আছে। আর আজকে আমি যেভাবে স্লোলি পড়াচ্ছি, এই স্লোলি পড়ায় এর থেকে স্লো পড়ানো সম্ভব না, আমি কিন্তু অনেক স্লোলি পড়াচ্ছি। আর আমি পিডিএফ কিন্তু দিয়েছি আমি ক্লাসের আগের দিন, গতকাল সকালে আমি দিয়েছিলাম। সো এর থেকে স্লো পড়ানো পসিবল না, এরা জানে যে আমরা কিন্তু স্লো পড়াই না, ঠিক আছে। আজকে সকালবেলা এই জন্য হচ্ছে আমি একটু স্লো পড়াচ্ছি, আর আমার ভয়েসও হচ্ছে একটু স্লো, এই জন্য আমি একটু স্লো পড়াচ্ছি। আচ্ছা দেখো, খেয়াল করো, তারপর খেয়াল করো, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নামটা কি? সিআইএ। কি নাম? সিআইএ। আচ্ছা, তারপর দেখো পুলিৎজার পুরস্কার, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো, এখান থেকে বিবিধ পরীক্ষা চলে আসবে, দেখো খেয়াল করো। এই পুরস্কারটা কি? যারা হচ্ছে সাংবাদিক থাকে তাদের পুরস্কারটা না হলে কি? পুলিৎজার পুরস্কার। আচ্ছা, যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রপতি যার নাম হচ্ছে জন এফ কেনেডি, তিনি হচ্ছে কে? 35তম রাষ্ট্রপতি। ইনি হচ্ছে পুলিৎজার পুরস্কারকারী একমাত্র মার্কিন রাষ্ট্রপতি। কে? জন এফ কেনেডি। আচ্ছা, তাহলে আমি যদি বলতে চাই যে ভাইয়া যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট একসময় হচ্ছে সাংবাদিক ছিল, অ্যান্সার কি বলতো? বলে অ্যান্সার কি? আচ্ছা, তাবাসসুম মেহের, তোমার এক্সাম ব্যাচের কথা কি এখানে বলার কোনো প্রয়োজন আছে? যে এই ঢাবির এক্সাম ব্যাচের কাহিনী কি হবে না হবে এটা এখানে বলে লাভ আছে? তোমাদের এক্সাম ব্যাচের জন্য একটা গ্রুপ দেওয়া আছে, তাই না, যে ডিউ এক্সাম ব্যাচ। তোমরা সেই গ্রুপে তোমরা জিজ্ঞেস করবা, তোমার জুবাইর ভাইকে জিজ্ঞেস করবা যে আসলে এক্সাম ব্যাচের সমস্যাগুলো কোথায় কি হয় না হচ্ছে। পুলিৎজার পুরস্কার কি? আমি বলেছি অনেক দিন, যারা সাংবাদিকতার জন্য এই পুরস্কার দেওয়া হয়, জন এফ কেনেডি। ওকে, আচ্ছা, ভাইয়া পিডিএফ গুলো স্লাইডে ঠিক করে দিয়েন মানে? বুঝলাম না তো, আমি তো পিডিএফ তো হোয়াইট কালারে রাখছি, তো সমস্যা কোথায় আর? আচ্ছা, তারপর দেখো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে 4 জন আছে যারা এখন পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার লাভ করছে। কয়জন? 4 জন। একজন হচ্ছে কে? থিওডর রুজভেল্ট 1906 সালে, উড্রো উইলসন 1918 সালে, জিমি কার্টার 2002 সালে, বারাক ওবামা 2009 সালে। এখন আমার যে কোশ্চেন বা যে টাস্ক থাকবে সেই টাস্কটা হচ্ছে ভাইয়া এই 4 জন ব্যক্তি আসলে ঠিক কেন নোবেল পুরস্কার লাভ করছে, তারা আসলেই কেন মানে এটা উপযুক্ত কিনা, বা তারা ঠিক কেন পাইছে, মানে এক কথা হচ্ছে যে রিজনটা কি, তারা আসলে কেন পাইলো, ঠিক আছে। অবশ্যই কোনো না কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই রুজভেল্টের কাজ কি কি করছে, কোথায় হেল্প করছে, বা এরা প্রত্যেকে কোথায় কোথায় হেল্প করছে, তোমাদের কাজ হচ্ছে জাস্ট এটা খুঁজে বের করা, ঠিক আছে। সো টাস্কটা কি? টাস্ক নাম্বার 1, টাস্কটা হচ্ছে যে এই 4 জন ব্যক্তি যে নোবেল পুরস্কার লাভ করেছিল, তোমাদের কাজ হচ্ছে যে তারা কেন পাইলো, বা তারা আসলে কি জন্য এটার উপযুক্ত হইলো, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে কি এটা খুঁজে বের করা, ঠিক আছে। জাস্ট 4 জন পড়লে হবে না, আমাদের কাজ হচ্ছে যে এটা 4 জন কেন পাইলো। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা নাকি হচ্ছে টাস্কগুলো বুঝো না, বা হচ্ছে যে করতে চাও না। এখন যারা কাজগুলো করে দেখতেছো অনেক সুন্দর করে করো তোমরা, এটা ভালো। বা যারা করতেছো না তারা একটা সময় যে হচ্ছে ঠিকই পস্তাবা যে হচ্ছে আমাদের ভাইয়া তো পড়িয়েছিল, বা আমাদের বন্ধুরা ঠিকই তো ভালো করতেছে। সো এটা যার যে ব্যক্তিগত বিষয়, যারা পড়তে চাও ভালো করে তারা অবশ্যই করবা। আর যাদের লাগবে না সমস্যা নেই, তারা হচ্ছে মনে করতেছো যে আমি বাবা মার টাকা নষ্ট করতেছি, তোমরা তাহলে করার দরকার নেই, সমস্যা নাই। ওকে, আচ্ছা। জি ভাইয়া, বারাক ওবামা প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে। আমেরিকা যুক্তরাষ্ট্র কি এক এক দেশ না? টাস্কগুলো গ্রুপে পোস্ট করলে ভালো হয় কেন? আমি তো ক্লাসে বলতেছি না, ক্লাসে যে জিনিসটা বলতেছি এটা আমি গ্রুপে কেন আলাদা করে পোস্ট করতে হবে? তার মানে তোমরা কি ক্লাস করো না? যারা সবাই দেখতেছো তোমরা বলো। হ্যাঁ, টাস্কগুলো করলে তোমাদের তথ্যগুলো ভালো মনে থাকে সহজে। ওকে, আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে, আচ্ছা শোনো, তোমরা হচ্ছে কি তোমরা হচ্ছে এই জিনিসটা নোট করার পরে তোমার একটু স্পেস রাখবা, এখানে শেষ করার পর একটু স্পেস রাখবা, বা তোমরা চাইলে পরে লিখতে বলো, সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে আমার এখানে কয়েকজন ব্যক্তির নাম বলবো, ঠিক আছে। আমরা এখানে তোমাদের কয়েকজন ব্যক্তির নাম বলবো। আচ্ছা, এই যে শাইলা মাইফুল শোভা, তারপরে এই যে তাবাসসুম শুরু করছে, তোমরা এখানে হচ্ছে সিয়াম কবির শুরু করতে, তুমি শুরু করছিলা। কি রে ভাই, তোমাদের সমস্যাটা কি?
তোমাদের এক্সাম ব্যাচ এটা? হ্যাঁ, তোমাদের কি এক্সাম ব্যাচ এটা? বলো। আমি প্রতিদিন বারবার বলতেছি যে হচ্ছে আমি ক্লাসের পরে তোমাদের টাইম দিব কমেন্টগুলো নেওয়ার জন্য। তোমরা কেন বারবার ক্লাসের মধ্যে সব কথা বলো বলো তো তোমরা, বলো। শোনো, জুবাইর জিকে হোক আর যে বই হোক, সে বই কিন্তু পিএইচডি অর্জন করে আসে নাই। বইয়ে ভুল থাকবে, স্বাভাবিক, ঠিক আছে? বইয়ে ভুল থাকবে। তোমাদেরকে বলেছি পিডিএফটা ফলো 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 করতে। সাউন্ড কম ভাইয়া, সাউন্ড কম হচ্ছে, আমার সর্দি লাগছে, ভয়েস এমনিতে লো হয়ে আছে আমার। আচ্ছা, খেয়াল করো, আমরা দেখবো হচ্ছে এখন আমেরিকার প্রদেশ সংক্রান্ত তথ্যগুলো খেয়াল করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই আমেরিকার ফ্ল্যাগ দেখেছো, তাই না? তোমরা নিশ্চয়ই আমেরিকার ফ্ল্যাগগুলো দেখেছো, তাই না? বুঝছি ভাই, তোদের আসলে খুবই বেশি সমস্যা। স্লাইড ঠিক আছে? এখন দেখো, অল্টারনেটিভ ওয়ে সবসময় তোমার কাছে থাকে, ঠিক আছে? দেখো এখন ঠিক আছে কিনা। আচ্ছা, কুড়ি ভাইয়া পোস্ট করো না, তোমরা হচ্ছে টাস্ক করো বা পোস্ট করো না ভাই, কারণটা কি? না করলে আমি তাহলে কীভাবে বুঝবো তোমাদের ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে? কিন্তু আমি অনেক সময় তো ভুল হলে তো বলে দেই যে কোথায় কোথায় ভুল হচ্ছে। আর অনেক সময় হচ্ছে আমি ভয়েস দিয়েও, মানে ওকে ইনবক্সে ভয়েস দিয়ে বলে দেই। আচ্ছা, তোমরা যারা হচ্ছে ইউএসএ ম্যাপটা দেখো নাই, তোমরা ইউএসএ ম্যাপটা দেখো নাই, তারা হচ্ছে দেখে নিও, সমস্যা নাই। ওকে, আচ্ছা, আমি একটু হচ্ছে এখান থেকে দেখাই, আমি একটু ফোন থেকে দেখাই। দাঁড়াও, আমি একটু ফোন থেকে ইউএসএ ম্যাপটা তোমাকে দেখাই একটু। আমি এখানে দেখাবো না, কিন্তু তোমার টাইম লাগে বেশি। দেখো, ইউএসএ ফ্ল্যাগ একটু কাহিনী আছে, হ্যাঁ, এই জন্য দেখাচ্ছি। দেখো দেখো, কই ক্যামেরাটা কই? দেখো, এটা হচ্ছে আমাদের ইউএসএর ফ্ল্যাগ। আচ্ছা, আমি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি, একবার যাওয়ার সমস্যা নাই। দেখো, এটা হচ্ছে আমাদের ইউএসএর ফ্ল্যাগটা, ঠিক আছে? দেখো, এখন এই ইউএসএর ফ্ল্যাগের মধ্যে তোমরা খেয়াল করে দেখবা যে এখানে কিছু স্টার দেওয়া আছে, হ্যাঁ। আবার দেখো কিছু স্ট্রাইপ দেওয়া আছে। স্ট্রাইপ মানে কি? এই যে একটা হচ্ছে রেড স্ট্রাইপ, একটা রেড লাইন, একটা হচ্ছে হোয়াইট লাইন। এখন এখানে কতগুলা হচ্ছে আমাদের স্টার আছে এবং কতগুলো হচ্ছে আমাদের এরকম স্ট্রাইপ আছে, সেটা একটা কাহিনী আছে, বুঝছো? দেখো, তুমি খেয়াল করলে দেখবা আমাদের এখানে 50টা স্টার আছে, ঠিক আছে? আমাদের এখানে 50টা আছে স্টার, ঠিক আছে? আর এখানে তুমি দেখবা যে 13টা আছে স্ট্রাইপ আছে। স্ট্রাইপ স্ট্রাইপ মানে কি ভাইয়া? ডোরা কাটা দাগ, ঠিক আছে? স্ট্রাইপস আছে, ঠিক আছে? এসটি আর স্ট্রাইপস আছে, মানে কি এরকম রেড লাইন একটা, হোয়াইট একটা, ঠিক আছে? এরকম আছে আর কি। এখন এই যে 50টা যে স্টার আছে, এই 50টা স্টার মানে হচ্ছে আমাদের 50টা প্রদেশ, ঠিক আছে? 50টা কি বর্তমান প্রদেশ। 13টা যে স্ট্রাইপ, সেই 13টা কি? সেই 13টা হচ্ছে স্বাধীনতার সময় প্রদেশ ছিল 13টা, বুঝছো? এই হচ্ছে ইউএসএর ফ্ল্যাগের কাহিনীটা। মানে 50টা যে স্টার, সেটা কি মিন করতেছে? যে বর্তমান 50টা প্রদেশ। আর 13টা যে স্ট্রাইপ বা দোরাকাটা দাগ আছে, সেটা মিন করতেছে কি? স্বাধীনতার সময় 13টা অঙ্গরাজ্য দিয়ে বা 13টা প্রদেশ দিয়ে এই যুক্তরাষ্ট্র আর কি, যুক্তরাষ্ট্র হচ্ছে গঠিত হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, সো যারা এরকম হচ্ছে আমার মতো হুট করে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল যে যুক্তরাষ্ট্র নাকি যুক্তরাজ্য, অনেকে একটু সমস্যাটা হয় যে যুক্তরাজ্য নাকি যুক্তরাষ্ট্র। দেখো, যুক্তরাষ্ট্র এটা হচ্ছে ইউএসএ, আর যুক্তরাজ্য সেটা কি ভাইয়া? ইউকে। দেখো, যুক্তরাজ্য, রাজ্য মানে কি? কিংডম, কি? কিংডম। এখন দেখো ইউকে তে কি আছে? কিংডম না, এই জন্য কিংডম হচ্ছে যুক্ত কি? রাজ্য, ইউনাইটেড কিংডম। আর যুক্তরাষ্ট্র কি? ইউএসএ। হুট করে আমার মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল যে যুক্তরাজ্য নাকি যুক্তরাষ্ট্র। ওকে ওকে, হ্যাঁ, ফ্ল্যাগটাই এমনই, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। এখন এই যে ভাই 50টা যে রাজ্য বর্তমানে, সেই 50টার মধ্যে 48টা হচ্ছে একসাথে আছে, ঠিক আছে? আর 2টা হচ্ছে পৃথক। কোনটা? একটা হচ্ছে আলাস্কা,
একটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ, একটা কি আলাস্কা, একটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। এখন এই যেটা আলাস্কা, যেটা আলাস্কাটা কোথায়, কানাডার বাম পাশে, কানাডার হচ্ছে কি এই যে বাম পাশে। আর যে হাওয়াই দ্বীপপুঞ্জ এটা কোথায়, প্রশান্ত মহাসাগরে জাপানের পাশে। কোথায় দেখো, প্রশান্ত মহাসাগরে জাপানের পাশে, বুঝছো? তাহলে বর্তমান 50টা রাজ্যের মধ্যে 50টা রাজ্যের মধ্যে 38টা একসাথে, 2টা হচ্ছে আলাদা। আচ্ছা, ক্লাস রুটিন তো ভাই দেওয়া আছে তোমাদের পেজে কভারে, আমাদের গ্রুপে কভারে দেওয়া আছে না, যে ক্লাস টাইম তো দেওয়া আছে এখানে, তাই না? তো তোমাদের যদি তার উপরে সমস্যা হয় কিছু করার নাই, প্রতিদিন তো হচ্ছে আমি তো দিয়ে দেই। ওকে, আচ্ছা। তারপর দেখো আমরা দেখি একটু আবার যে আয়তনে সবথেকে বড় প্রদেশ কোনটা, আলাস্কা। এই আলাস্কা 1867 সালে 72 লক্ষ ইউএসডি বা মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কি ক্রয় করে নেয়। মানে সবথেকে বড় যে প্রদেশটা আয়তনে, সেটা কোনটা, আলাস্কা। এটা একসময় রাশিয়ার অধীনে ছিল, ঠিক আছে, রাশিয়ার অধীনে ছিল। 1867 সালে এটা 72 লক্ষ হচ্ছে মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয়। জনসংখ্যা বৃহত্তম কে ভাইয়া, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া। এবং এখানে আমাদের প্রথম এইডস ধরা পড়ে, পুরো বিশ্বের মধ্যে ফার্স্ট এখানে এইডস ধরা পড়ে কত, 1981 সালে, 1981 সালে। আচ্ছা, এখন এখানে এইডস ধরা পড়ার কারণটা কি, কারণ এখানে ফ্রি মিক্সিংটা বেশি, জনসংখ্যাটা বেশি, যার কারণে এখানে এইডসটা প্রথম ধরা পড়ে, ঠিক আছে। তারপর দেখো বিশ্বের সব থেকে বৃহত্তম যে বৃক্ষ, এটা হচ্ছে কি রেড উড। এই রেড উডটা কোথায় আছে ভাই, রেড উডটা আছে কোথায়, এই হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সব একটু অ্যান্সার করো যে সব বিশ্বের সব থেকে বৃহত্তম বৃক্ষ কোনটা, বলো। সবাই একটু বলবা যে বিশ্বের বৃহত্তম বৃক্ষ কোনটা, রেড উড, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার ভয়েসটা কিন্তু এমনিতেই লো হয়ে যাচ্ছে আজকে ক্লাসে, মানে সর্দির কারণে। যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় বা তোমাদের একটু আনইজি লাগে, তোমরা অবশ্যই এটাকে একটু কনসিডার করবা। কারণ দেখো, আমি যদি ক্লাস অফ রাখতাম তোমাদের কিন্তু সমস্যা হইতো, এই জন্য আমি চাচ্ছিলাম না যে ক্লাস অফ রাখতে, ঠিক আছে। আমি কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি এই সর্দি নিয়ে, কারণ জাহাঙ্গীরনগর সার্কুলার দেওয়া ওই দিন থেকে মেনলি শুরু হয়েছে আর কি। তার আগের দিন আমার জ্বর ছিল, তো তারপরেও মানে যাচ্ছি। আশা করি তোমরা হচ্ছে সমস্যা হবে না খুব একটা, কারণ পিডিএফ দেওয়া আছে, আমি এই জন্য পিডিএফটা আগে দিয়ে রাখছি, ঠিক আছে, ওকে। তারপর দেখো সর্বশেষ প্রদেশ কোনটা ভাই, সর্বশেষটা হচ্ছে আমাদের হাওয়াই। এটা হচ্ছে 1959 সালে সর্বশেষ হচ্ছে এটা জয়েন হয়েছে আর কি, ঠিক আছে, ওকে, ঠিক আছে, যেমন বলো তো। ওকে ওকে, আচ্ছা। সো এই ছিল হচ্ছে আমাদের ইউএসএ কথাগুলো। দেন হচ্ছে আমরা এখানে কিছু ব্যক্তির নাম লাস্টে বলবো, সমস্যা নাই, তোমরা জাস্ট মাথায় রাখবা, আমরা জাস্ট বলবো। জাস্ট মনে করে দিও আমাকে যে ভাই আপনি বলছেন যে হচ্ছে ইউএসএ কিছু বিখ্যাত ব্যক্তির নামগুলো বলবো, সেটা হচ্ছে আমি ক্লাসের লাস্টে তোমাদেরকে এখানে বলবো, ঠিক আছে, ওকে। তোমরা অবশ্যই যখন যারা নোট করবে পরে হচ্ছে আমরা এখানে লিখে নিবা যে এটা হচ্ছে ইউএসএ বিখ্যাত ব্যক্তিবর্গ। আচ্ছা, আমরা এবার দেখবো হচ্ছে কোথায়, মেক্সিকো, ঠিক আছে। আমরা দেখবো কি এখন, মেক্সিকো। কি দেখবো আমরা, মেক্সিকো, ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে। দেখো, রাজধানী কি ভাইয়া, মেক্সিকো সিটি। উপনিবেশ কি, স্পেন। মানে একসময় মেক্সিকো হচ্ছে স্পেনের উপনিবেশ ছিল, ঠিক আছে। আচ্ছা, যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো পৃথক হয়েছে কি দ্বারা বলতো, সনোরা লাইন দ্বারা। আমি বিভিন্ন লাইন পড়বো সামনে, এই সনোরা লাইন দ্বারা হচ্ছে আমাদের এই মেক্সিকো যুক্তরাষ্ট্র পৃথক হয়েছে। চকলেট কোত্থেকে আসে, মেক্সিকো থেকে বা মেক্সিকান শুরু থেকে। কচুরি পানাগুলো হচ্ছে মেক্সিকো থেকে আমদানি করা, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর স্টোর রুম বলা হয়, স্টোর রুম অফ ওয়াল বলা হয়, বা পৃথিবীর গুদাম ঘর বলা হয় কাকে, মেক্সিকোকে, ঠিক আছে। আচ্ছা, মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, আমরা সবার সভ্যতা পড়বো। এই সভ্যতা দুটার জন্ম কোথায় ভাইয়া, মেক্সিকোতে। গত বছর জাহাঙ্গীরের কোশ্চেন আসছিল, এটা সভ্যতায় কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, ওকে। তারপরে দেখো
এগুলা সহজ আছে। মেক্সিকো বলা হয় কি, টেক্সিন নগরী বলা হয়। আচ্ছা, মেক্সিকো উপসাগর ক্যারিবিয়ান সাগরকে যুক্ত করেছে কে? আমাদের ইউকাটাল খাল। খাল মানে কি? ছোট যে জলসাগর কি বলা হয়? খাল বলা হয়। কি নামটা? ইউকাটাল খাল। আচ্ছা, মায়া সভ্যতা এটা আমরা পড়েছি। ওকে, দেখো মেক্সিকো জনগণ হচ্ছে তারা মধু আহরণ করে আর হচ্ছে মৌমাছির চাষ করে। ওকে, রূপা সংগ্রহে বৃহত্তম কে? এটা হচ্ছে মেক্সিকো। এটা আমরা আগে পড়েছি সোনোডাল লাইন। সো এই ছিল হচ্ছে আমাদের মেক্সিকো নিয়ে। এখন আমাদের হচ্ছে উত্তর আমেরিকার যে সেকেন্ড যে অঞ্চলটা, এটা কি? মধ্য আমেরিকা অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে মধ্য আমেরিকা অঞ্চলটা, এটা একটু আমরা হচ্ছে দেখি ভাই, একটু খেয়াল করি। আচ্ছা, এই মেক্সিকোর মধ্যে আমাদের অনেক অনেক সম্পদ আছে। হ্যাঁ, অনেক অনেক সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ ভরপুর। এই জন্য বলা হয় পৃথিবীর গুদাম ঘর বা স্টোর রুম। যেমন ধরো, আমরা বলতো স্টোর রুমে কি রাখি? একটা দোকানের যে স্টোর রুম বলতো কি রাখি আমরা? যে আমাদের যে প্রোডাক্টগুলো হচ্ছে প্রচুর থাকে, সেই প্রোডাক্টের চাহিদা থাকে প্রচুর বেশি, সেগুলো কিন্তু আমরা কিন্তু হচ্ছে স্টোর রুমে রাখি। যখন মানে খুবই শর্টেজ পড়বে তখন সেখান থেকে নিয়ে রাখবো। ঠিক আছে। সো এরকম পৃথিবীর ম্যাক্সিমাম সম্পদগুলো হচ্ছে আমাদের এখানে লুকায়িত রাখা আছে। আচ্ছা, মধ্য আমেরিকা অঞ্চল। ঠিক আছে, মধ্য আমেরিকা অঞ্চল রাষ্ট্র কয়টা ভাই? 7টা। এখন এই যে 7টা যে রাষ্ট্র, এই 7টা খেয়াল করো। মেক্সিকো এর ঠিক নিচে, মেক্সিকো এবং ঠিক নিচে এবং পানামা খালের উপরে, পানামা খালের উপরে যে 7টি রাষ্ট্রকে বলা হয় কি? আমেরিকা, মধ্য আমেরিকা অঞ্চল। আচ্ছা, যদি আমরা ম্যাপে খেয়াল করি, ম্যাপের এরকম সাইডটা হচ্ছে, দেখো এই যে কানাডা, এটা হচ্ছে আমাদের ইউএসএ, এটা হচ্ছে আমাদের মেক্সিকো। ঠিক আছে। আচ্ছা, দেখো কানাডা, ইউএসএ, মেক্সিকো, এটা হচ্ছে ধরো আমাদের অনেকটা হচ্ছে মানে উত্তর আমেরিকার 3টা যে দেশ সিইউএম ছিল না, সিইউএম, এই সিইউএম তে 3টা রাষ্ট্র। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো মেক্সিকো এর ঠিক নিচে, মেক্সিকো এর ঠিক নিচে এখানে একটা খাল আছে, নামটা কি বলো? পানামা খাল। ঠিক আছে, এর নাম কি? পানামা খাল। দেখো মেক্সিকোর ঠিক নিচে পানামা খালের উপরে এই সাইডে হচ্ছে আমাদের 7টা রাষ্ট্র আছে। 7টা রাষ্ট্র আছে, কিছু কিছু এখানে আছে, কিছু কিছু এখানে আছে। এই 7টা রাষ্ট্রের নাম কি? এই হচ্ছে আমাদের মধ্য আমেরিকা অঞ্চল। কি? মধ্য আমেরিকা অঞ্চল। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করো সূত্রটা কি? এ গুকো পানি হবে। ধরো একজনের নাম হচ্ছে গুকো, এ গুকো পানি হবে। একটু ছন্দ দিয়ে পড়বা, এ গুকো পানি হবে। আচ্ছা, এবার ধরো নামগুলো কিভাবে পড়বো? এতে হচ্ছে এল সালভাদর, গুতে হচ্ছে গুয়েতমালা, কোতে হচ্ছে কোস্টারিকা, পাতে পানামা, নিতে নিকারাগুয়া, হতে হন্ডুরাস, বেতে বেলিজ। বা ব্র্যাকেটে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে রাজধানীর নামগুলো। ওকে, আচ্ছা। তারপর দেখো কোস্টারিকা। আচ্ছা, এখন হচ্ছে এই 7টা নাম এখানে দেওয়া ছিল, এখন প্রত্যেকটা রাষ্ট্র আবার তথ্য দেওয়া আছে। যেমন কোস্টারিকা, আমাদের কি পড়বো? কোস্টারিকার হচ্ছে কোনো নিজস্ব কোনো সেনাবাহিনী নাই। কি? নিজস্ব কোনো কি সেনাবাহিনী নাই। এবং 1980 সালে আমাদের এই কোস্টারিকাতে জাতিসংঘ যে শান্তি বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে এখানে প্রতিষ্ঠা লাভ করেছিল। সবাই একটু আমাকে বলবা, জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়? সবাই একটু বলো আমাকে, জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়? আচ্ছা, হাসান হাবিব স্যার, আপনি কি এশিয়া মহাদেশে ক্লাসটা করেননি? স্যার হাসান হাবিব স্যার, আপনি কি ক্লাসটা করেননি এশিয়া মহাদেশের? আপনি উঠ করে উড়ে এসে জুড়ে বলতেছেন যে পৃথিবীর সবথেকে বড় রাষ্ট্র কি? কানাডা। আমি কোশ্চেনটার অ্যান্সার দিব না। ঠিক আছে, আমি এই কোশ্চেনের অ্যান্সার দিব না। সে হচ্ছে সুন্দর করে এশিয়া মহাদেশে ক্লাসটা করবে। ক্লাসটা করার পরে আজকেও আমি কিন্তু হ্যাঁ, আজকেও আমি কিন্তু এই ক্লাসটা যখন শুরু করেছি তখন কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে হচ্ছে কানাডা প্রথম নাকি সেকেন্ড। ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে।
আচ্ছা, ওকে। সো আমরা এরপরে খেয়াল করি পানামা। দেখি আমরা 1914 সালে যুক্তরাষ্ট্র পানামার পাশ দিয়ে একটা খাল খনন করলো, যেটা হচ্ছে আটলান্টিক প্রশান্ত মহাসাগর যুক্ত করছে। এই মহাসাগরটা যেটা যুক্ত করছে এটা হচ্ছে কি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর যুক্ত করছে, বাদ্য সমস্যা লাগবে না এটা। 1999 সালে এই যুক্তরাষ্ট্র হচ্ছে পানামার নিকটটি খালটি খনন করলো, ঠিক আছে। দেখো এই পানামার যে খালটা এটা কি করলো বলতো, 1999 সালে পানামা যে রাষ্ট্র তার কাছে হচ্ছে কি হস্তান্তর করলো, যেটা 1914 সালে নির্মাণ করেছিল, ঠিক আছে। তারপর দেখো নিকারাগুয়া। নিকারাগুয়া আমরা দেখবো একটু, সেটা হচ্ছে মধ্য আমেরিকার কেন্দ্রস্থলে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে নিকারাগুয়া। আর এখানে আমার লাগবে হচ্ছে আচ্ছা কন্টা বিদ্রোহী, ঠিক আছে, কন্টা বিদ্রোহী লাগবে এটা আমাদের। এই কন্টা বিদ্রোহী কারা? কন্টা বিদ্রোহী হচ্ছে আমাদের এই নিকারাগুয়ার হচ্ছে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন একটা দলের নাম হচ্ছে কন্ট্রা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর দেখো মধ্য আমেরিকার আগুনের দেশ কে? নিকারাগুয়া। আচ্ছা এখন যেহেতু এই নিকারাগুয়ার এই কন্টা বিদ্রোহীরা পুরা পৃথিবীর মধ্যে একটা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং এখানে খুব ঝামেলা করে, যার কারণে হচ্ছে এই কন্টাকে বলা হয় কি বা নিকারাগুয়া কি বলা হয়েছে? মধ্য আমেরিকার আগুনের দেশ, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি কোশ্চেন করতাম ভাই যে আমরা তো পড়েছিলাম যে আগুনের দেশকে বলা হয়েছে আইসল্যান্ডকে, দেখো এটা কিন্তু শুধু পৃথিবীর মধ্যে আগুনের দেশ, পৃথিবীর মধ্যে আগুনের দেশ, আর এটা কি মধ্য আমেরিকার আগুনের দেশ। সো যদি প্রশ্ন হয় আগুনের দেশ কাকে বলা হয়, বলো সবাই কি করবা, যে আগুনের দেশ কাকে বলা হয় বলো, সবাই কোশ্চেন করে আগুনের দেশ কাকে বলা হয়। ওকে ঠিক আছে। এবার এবার আমরা আসি মেন জায়গাটায়, ঠিক আছে। দেখো দেখো এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঞ্চলটা, এটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল, যাকে বলা হয়েছে কি ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা আমরা একটু খেয়াল করি, দেখো খেয়াল করি ক্যারিবিয়ান হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর। ক্যারিবিয়ানটা কি? পৃথিবীর কি গভীরতম সাগর। সো তুমি একটু কমেন্টে জানো, আবার কমেন্টে জানো যে পৃথিবীর গভীরতম সাগর কোনটা, বলো। আগুনের দেশ কেন ভাই? আমি তো বলেছি যে এই নিকারাগুয়ার যে কন্টা বিদ্রোহীরা পুরো পৃথিবীতে আগুন ছড়ানো মানে কি যুদ্ধ বিদ্রোহ দাঙ্গামা সবকিছু এরা করতেছে। এই জন্য বলা হয়েছে কি নিকারাগুয়াকে কি বলা হয় কি মধ্য আমেরিকার আগুনের দেশ, ঠিক আছে, বুঝছো। সো ক্যারিবিয়ানটা হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর। এখন এই সাগরের মধ্যে 13টি রাষ্ট্র আছে, এটাকে বলা হয় কি ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। আচ্ছা এই যে আমরা যে পড়ে আসছিলাম যে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস তিনি আমেরিকা আবিষ্কার করছে, কিভাবে জানো? দেখো একটু বেশি থেকে বুঝাই, হ্যাঁ দেখো একটু বেশি থেকে বুঝাই। আচ্ছা এই পাশে হচ্ছে আমাদের উত্তর আমেরিকা, এই পাশে হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই পাশে কি ভাই? ধরো ইউরোপ, ধরো এই পাশে হচ্ছে ইউরোপ, ঠিক আছে। এই পাশে হচ্ছে আমাদের এশিয়া, এই পাশে হচ্ছে এশিয়া, এই পাশে হচ্ছে কি আমাদের আফ্রিকা। একটু জাস্ট বুঝো, হ্যাঁ একটু জাস্ট বুঝো। নিচে হচ্ছে কি অ্যান্টার্কটিকা, এই পাশে কি আমাদের হচ্ছে ওশেনিয়া, কি ওশেনিয়া। আচ্ছা একটু বুঝো ভাই, মজা বাবা, হ্যাঁ একটু জাস্ট বুঝো। উত্তর আমেরিকা তারপর এই পাশে হচ্ছে এটা কি দক্ষিণ আমেরিকা,
এই পাশে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, নিচে হচ্ছে অ্যান্টার্কটিকা, এটা হচ্ছে এশিয়া ওশেনিয়া। আচ্ছা, এখন এই ইউরোপ থেকে এশিয়াতে আসার জন্য বলতো এখন কি মাধ্যম আছে বলতো? প্লেন আছে, তাই না? একদম শর্টকাট যে হচ্ছে আমরা প্লেনে করে এশিয়া থেকে ইউরোপে যাইতে পারবো। এখন ওই 1492 সালের এক সময় তখন কিন্তু কোনো প্লেন ট্রেন ছিল না, তাই না? তখন কিন্তু কোনো কি প্লেন ট্রেন ছিল না, কোনো উড়োজাহাজ ছিল না তখন। আর যেহেতু এই এশিয়াটা ছিল আমাদের বাণিজ্যের জন্য খুব ভালো, বা পর্যটকদের একটা পছন্দ জায়গা ছিল কি, এই এশিয়া মহাদেশ অথবা হচ্ছে আমাদের ভারতীয় অঞ্চলটা বা বাংলাদেশ অঞ্চলটা। এখানে এত বিখ্যাত ছিল যে তারা ইউরোপ থেকে তারা এই বাংলাদেশ বা বাংলা অঞ্চল ভারতে আসতো বাণিজ্যের জন্য। এখন তারা যখন আসতো তারা হচ্ছে এই ইউরোপ মহাদেশ এই পাশে পুরোটা ঘুরে 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 এভাবে আসতো, ঠিক আছে? ইউরোপ মহাদেশ থেকে এইভাবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সবগুলো পাড়ি দিয়ে এই পাশে হচ্ছে আটলান্টিক মহাদেশ পাড়ি দিয়ে ভারত মহাসাগর দিয়ে এই ভারতে আসতো, বুঝছো? মানে এতটা রাস্তা ঘুরে ঘুরে মানে পুরা পৃথিবী ঘুরে এশিয়াতে আসতো, বুঝছো? দেখো রাস্তা কিন্তু ছিল, কিন্তু শর্টকাট কিন্তু ছিল, এখান থেকে এখানে আসার জন্য শর্টকাট ওয়ে ছিল কি, সেটা হচ্ছে হয় উড়োজাহাজ মানে বাই এয়ার, অথবা কিন্তু হচ্ছে যে জাহাজের মাধ্যমে আসা যেত। কিন্তু তখন মানুষ কীভাবে আসতো? আসতো হচ্ছে এই পুরো রাস্তা পাড়ি দিয়ে এখানে এশিয়াতে আসতো, বুঝছো? কত কত কাহিনী ছিল, তখন উড়োজাহাজ ছিল না, তাই না? আচ্ছা, তো এখন এই কলম্বাসকে দায়িত্ব দিল যে আপনি এই রাস্তাটা আবিষ্কার করেন, বা কিভাবে শর্টকাটে যাওয়া যায় একটা রাস্তা বের করেন, ঠিক আছে? বা আপনি এটা বের করেন আর কি। এখন সে কোথায় যাবে বলতো? তার ডেস্টিনেশন কোথায়? ইন্ডিয়া। সে কিন্তু ইন্ডিয়া যাবে, বা ইন্ডিয়ার মানে ইন্ডিয়া অঞ্চল দিকে যাবে, তাই না? আচ্ছা, এখন সে কি করলো ভাইয়া? সে হচ্ছে ভুল ক্রমে ওদিকে না যে এদিকে চলে আসলো, এদিকে চলে আসলো। সে ভাবলো যে এটাই হয়তো বা ভারতের মানে ইন্ডিয়া, ঠিক আছে? এটা ভাবলো কি এটা নাম হচ্ছে ইন্ডিয়া, মানে সে হচ্ছে ভুল ক্রমে এখানে এসে বললো কি এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া। সে নাম দিল কি ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখো, যেহেতু ইন্ডিয়া হচ্ছে আসলে এই পাশে এবং ইন্ডিয়ার কিন্তু এই যে পশ্চিম সাইডে, এটার নাম কি ওয়েস্ট ইন্ডিজ। সো এই যে আবিষ্কার করলো ইন্ডিয়ার পশ্চিম দিক, এই যে ইন্ডিয়ার পশ্চিম দিক, এই পশ্চিম থেকে নাম কি হলো? এই ওয়েস্ট ইন্ডিজ। কি ছিল? ওয়েস্ট ইন্ডিজ, বুঝছো? এই যে ইন্ডিয়া পশ্চিম সাইড, এটার নাম হলো কি ওয়েস্ট ইন্ডিজ। ইন্ডিয়ার পশ্চিম সাইড ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? এই জন্য বলা হয় কি কলম্বাস হচ্ছে সে ভুল ক্রমে আমেরিকা আবিষ্কার করেছিল, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এখন এই যে আমাদের 13টা যে রাষ্ট্র বা ওয়েস্ট ইন্ডিজ যে অঞ্চলটা, ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্র কয়টা? 13টা। আমরা কিভাবে মনে রাখবো? এই যে এভাবে মনে রাখবো যে এইচএসসি পাস করে বিবিএস শেষ করে পিএইচডি অর্জন করে ডিজে টিজি হয়েছে। মানে এইচএসসি পাস করার পরে সে বিবিএস পড়া শেষ করে পিএইচডি অর্জন করার পরে সে ডিজে হয়েছে। দেখছো ভাই, ডিজে হবি তো তুই পড়াশোনা করা কি দরকার ছিল তোর? সে এইচএসসি পাস করছে, আবার বিবিএস পাস করলো, মানে যেটা সম্মান অনার্স, যেটা আবার পিএইচডিও করছে, দেন সে ডিজে হয়েছে। সো এই যে প্রত্যেকটা যে ইংলিশ যে ফর্মটা, এটা দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো, ঠিক আছে? খেয়াল করি আমরা। এইচতে হচ্ছে হাইতি, রাজধানী হচ্ছে পোর্ট অফ প্রিন্স। এসতে সেন্ট কিটস এন্ড নেভিস। সিতে হচ্ছে কিউবা, দেখেন এগুলো রাজধানীর নাম, ঠিক আছে? বারবাডোস, বাহামাস দ্বীপপুঞ্জ, সেন্ট লুসিয়া, পুয়ের্তো রিকো, যেটা রাজধানী হলো সান জোয়ান, একটা স্টার মার্ক দেওয়া আছে সেটা আমরা পরে বলবো। সেন্ট ভিনসেন্ট, ডোমিনিকান প্রজাতন্ত্র, তারপরে জ্যামাইকা, ঠিক আছে? ত্রিনিদাদ অ্যান্ড হচ্ছে টোবাকো। সিতে হচ্ছে গ্রানাডা। ওকে, আচ্ছা, এবার আমরা একটু উপর থেকে আসি। দেখো তো ভাইয়া, আমি কি বলেছিলাম? রাষ্ট্র কয়টা বলো তো? রাষ্ট্র হচ্ছে 13টা, ঠিক আছে? রাষ্ট্র কি ভাইয়া? 13টা। 13 কি ভাইয়া? স্বাধীন রাষ্ট্র। একটু খেয়ালফুল থাকো, এই যে পুয়ের্তো রিকো স্টার মার্ক দেওয়া আছে, এটা কিন্তু দেখো স্টার মার্ক দেওয়া আছে, মানে কি এটা হচ্ছে স্বাধীন না। কি রাষ্ট্র বলো তো? এটা হচ্ছে পরাধীন রাষ্ট্র, ঠিক আছে? এটা হচ্ছে কি পরাধীন। তাহলে আমাদের 14টা রাষ্ট্র দেখো, 13টা হচ্ছে স্বাধীন, একটা হচ্ছে পরাধীন। পরাধীন কোনটা? এই সেই পুয়ের্তো রিকো। এখন আমাদের আরেকটা যে রাষ্ট্র আছে যেটা হচ্ছে 14তম রাষ্ট্র,
অথবা 13তম স্বাধীন রাষ্ট্র, সেটা কোনটা? এই অ্যান্টিগুয়া ও বারমুডা। কি? অ্যান্টিগুয়া এন্ড বারমুডা। ঠিক আছে, বুঝছো? তাহলে এক কথা যদি আমি বলতে চাই যে এই ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলের টোটাল রাষ্ট্র কয়টা ভাইয়া? বলো, তোমার কি অ্যান্সার করবা? বলো, তোমার কি অ্যান্সার করবে বলো। ভাই এটা জাস্ট ছন্দ রে ভাই, এটা একটা ছন্দ। ডিজে টিচে একটা ছন্দ। এইচএসসি পাস করে বিবিএস পড়তে পিএইচডি অর্জন করে ডিজে টিচে হয়ে গেল, এটা ছন্দ। বলো যে ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলের টোটাল রাষ্ট্র কয়টা ভাইয়া? টোটাল রাষ্ট্র কয়টা? টোটাল, নট স্বাধীন। টোটাল মানে কি? মোট 14টা। কি? 14টা। বলো কয়টা? 14টা। এই যে 14তম বা 13তম স্বাধীন রাষ্ট্র কোনটা? এই অ্যান্টিগুয়া বারমুডা। মুদ্রা কি? ডলার। রাজধানী কি? সেন্ট জনস। দেখো এখানে যে স্টার মার্ক করা মানে কি? যে এটা হচ্ছে কি স্বাধীন রাষ্ট্র নয়, এটা কিন্তু পরাধীন রাষ্ট্র। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে কি পরাধীন রাষ্ট্র। এই যে স্টার মার্ক দেওয়া, পরাধীন রাষ্ট্র। ঠিক আছে, বুঝছো? 14টা হচ্ছে টোটাল রাষ্ট্র। ওকে ভাই, তুই ঘুমা ভাই, তোর ঘুম দোস্ত, তুই ঘুমা, সমস্যা নাই তো। তোর ক্লাস করতে কে বলছে? তো প্যারা নিয়ে লাভ আছে? তো প্যারা নিয়ে পড়াশোনা করে লাভ আছে? পড়াশোনা করে কি হয় বলো? সবার কি পড়াশোনা করতে হয়? হয় না, সমস্যা নাই তো। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা মুদ্রা শিখবো। হাইতির মুদ্রা হচ্ছে গুর্দে, কিউবার মুদ্রা হচ্ছে পেসো, ডোমিনিকের মুদ্রা কি? পেসো। দেখো বাকি যে 10টা আছে মুদ্রা কি? ডলার। ঠিক আছে, 13টার মধ্যে 3টা শেষ, বাকি 10টা মুদ্রার নাম কি বলতো ভাইয়া? ডলার। বাকি 10টা কি ভাইয়া? ডলার। শেষ। তাহলে মুদ্রা আমাদের কাহিনী শেষ। এবার দেখো কলোনি বা হচ্ছে কি উপনিবেশ। ঠিক আছে, হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশে, কিউবা ছিল হচ্ছে স্পেনে, ডোমিনিকা ছিল হচ্ছে স্পেনের। ঠিক আছে, পুয়ের্তো ছিল হচ্ছে আমেরিকার। বর্তমানে এরা ওখানে পরাধীন রাষ্ট্র আছে, মধ্যে আছে। বাকি যে 9টা আছে সেই 9টা হচ্ছে ইউকে ভুক্ত রাষ্ট্র। ঠিক আছে, সো আমাদের এই ছন্দের মাধ্যমে কিন্তু হচ্ছে মুদ্রাও শেষ, কলোনিও বা উপনিবেশ শেষ। কলোনি মানে কি ভাইয়া বলতো? কলোনি মানে কি? কলোনি মানে হচ্ছে উপনিবেশ। ঠিক আছে, হাসান হাবিব ভাইয়া, আমি কি বলেছি যে ভাইয়া তুই আমাকে 193 দেশের নাম মুখস্থ বল? 193টা আমাকে রাজধানী মুখস্থ বল, 93টা হচ্ছে আমাকে মুদ্রা মুখস্থ বল। আমি কি একদিনও বলেছি আমি পারবো? এটা জীবনও পারবো না। আমরা মানুষ ভাই, রোবট না রে ভাই। সবগুলো মুখস্থ তো বলি নাই, জাস্ট ছন্দ দিয়ে যা মন থাকবে তাই এনাফ। পরীক্ষা কখনো এইভাবে আসবে না ভাই। ভাই তুই বলতো কয়টা দেশের নাম আছে বাংলাদেশ পুরো পৃথিবীর মধ্যে? সবগুলোর নাম বল ভাই। সবগুলোর নাম কখনো আসবে না। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য বা তোমাদের বিষয়গুলো বোঝার জন্য যে আসলে কোন মহাদেশের মধ্যে কোন দেশগুলো আছে, অন্তত এটুকু মনে থাকবে। ঠিক আছে, তুমি ঠাড়া মুখস্থ তো কখনোই পারবে না, বাট তোমার মাথায় থাকবে এটা যে হ্যাঁ হাইতি বা কিউবে এগুলো হচ্ছে আমাদের এই আমেরিকা মহাদেশের মধ্যে একটা রাষ্ট্র। শেষ, এতটুকু ভাই। ঠিক আছে, বুঝছো? পড়াশোনার ধরন বুঝতো ভাই, সবকিছু পড়তে হয় না রে। কোনো বিষয়টা বুঝলাম না, আমি খুবই কষ্ট পেলাম। যাই হোক, কিউবা। কিউবা একটা বিখ্যাত কারাগার আছে, সেটা কি? গুয়ান্তানামা বে। ঠিক আছে, যারা বেশি কাহিনী করবা তোমাদেরকে এখানে আমি হচ্ছে আটক করে রেখে আসবো। সব থেকে খারাপ, সব থেকে নির্যাতন করা হয় এখানে বেশি, এই গুয়ান্তানামে বেতে। ঠিক আছে, চিনির আধার মুক্তার দ্বীপ কোথায়? কিউবা। তাদের চিনির ভাল লাগে, এই যে চলে যাবা কিউবাতে। আমি চিনি বেশি খাই। সবচেয়ে ছোট পারি কে? হামিংবার্ড। কোথায়? এই কিউবাতে। ঠিক আছে, উত্তর আমেরিকার একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র কি? এই হচ্ছে কিউবা। বাকি সব কি বলতো? পুঁজিবাদী। ঠিক আছে, উত্তর আমেরিকার সব কিন্তু পুঁজিবাদী, শুধু একটা কিন্তু সমাজতান্ত্রিক। সেটা কোনটা? এই কিউবা। ঠিক আছে, কিউবা। ফিদেল কাস্ত্রো। ঠিক আছে, মনে আছে যে ফিদেল কাস্ত্রো সেই কিন্তু হচ্ছে এই সমাজতান্ত্রিক নেতার বা জনক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকার সব রাষ্ট্র পুঁজিবাদী, শুধু একটা সমাজতান্ত্রিক কে? এই কিউবা। ঠিক আছে, এই কিউবা কি? সমাজতান্ত্রিক। ওকে, ঠিক আছে। এ ভাই তোরে কি ভাইবাতে জিজ্ঞেস করবে উচ্চারণ কি এটা? তোর খালি লিখে আসতে হবে, তোর লিখে এলাম, তোকে জাস্ট এমসিকিউ ভর করতে হবে। ঠিক আছে, সো এই ধরনের উল্টাপাল্টা কথা বলতে লাভ নাই, বুঝছো? ওকে, সো এগুলো তুমি ভালো করে মনে রাখবা। দেখো পুয়ের্তো রিকো, এরা হচ্ছে খুবই দুষ্ট, বুঝছো?
এরা এত নোংরা, এরা এত অপরিষ্কার, এরা হচ্ছে জলবায়ু ঝুঁকিতে কি এরা প্রথম। ঠিক আছে, বাংলাদেশ যেমন খারাপ, এরা তার চেয়ে আরো বেশি খারাপ, এরা জলবায়ু ঝুঁকিতে প্রথম। ঠিক আছে। আচ্ছা, বাহামাস দ্বীপপুঞ্জ, 700টা দ্বীপ নিয়ে হচ্ছে এই বাহামা রাষ্ট্রটা। ঠিক আছে, সবচেয়ে বড় নাম কি? আন্ডুস দ্বীপ। কি? আন্ডুস দ্বীপ। আচ্ছা, এরপরে কি শেষ? সুন্দর সোনার বাংলাদেশ। ঠিক আছে ভাই, এবার তোদের যত কমেন্ট আছে সব আমি শুনবো, দেখি তোদের কত কমেন্ট আছে, তোদের কত ঝামেলা, আমি সব শুনবো, সমস্যা নাই, খালি তোরা কমেন্ট কর। বাট তার আগে হচ্ছে তার আগে হচ্ছে আমরা কি করবো বলতো, তার আগে হচ্ছে আমরা ওই যে আমেরিকা মহাদেশের যে বিখ্যাত ব্যক্তি, সেটা আমরা একটু লিস্ট দিব, তোমরা জাস্ট লিখবা। ঠিক আছে, আমরা এখন কি বলতো, আমেরিকা মহাদেশে বিখ্যাত, না রে ভাই আমার অবস্থা ভালো না রে, আমি আজকে পড়াইলে আমার গলার অবস্থা থাকবে না, পরে দেখবা যে হচ্ছে একদিন ডাবল পড়াইতে যাইয়া পরে দেখবা যে হচ্ছে আমার কি গলার অবস্থা যাবে বৈশা, দেখবা যে আজকে সন্ধ্যায় ক্লাস দিতে পারবো না, কালকে ক্লাসও মিস যাবে। দরকার নাই ভাই, একদিনে যা দিছি মাথায় ঢুকেও আগে, আর কাজ আছে বুঝছো, এখন অনেক কাজ আছে, এখনো অনেক কাজ আছে বুঝছিস, যাইস না রে ভাই, তোরা যাইস না, কাজ আছে অনেক। ঠিক আছে, এবার তোরা লেখা শুরু কর, সবাই লেখা শুরু কর। এই যে আচ্ছা, আমি যদি তুই করে বলবো কি বিরক্ত হও, আমি কিন্তু তুই করে বলে মজা করি, আমি কিন্তু কখনো রাগ করে তুই করে বলি না। ঠিক আছে, আমি কিন্তু তুই করে বলে জাস্ট মজা করে বলি। এ লামিসা, কই যাও তুমি? ক্লাস তো শেষ হয় নাই, দেখো প্রবান সালাম দেওয়া শুরু করছে। আমি তো টাস্ক দিব মাত্র এখন, বিখ্যাত ব্যক্তিদের নাম বলবো, তোমরা জাস্ট নামগুলো টুকে রাখবা সুন্দর করে, পরে তোমার টাস্কে জমা দিবা। কি যে বলা শুরু করছে এটা। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা কমেন্টটা বন্ধ করে দেই, কমেন্টটা বন্ধ করে আমরা একটু 5টা মিনিট বা 10টা মিনিট একটু সময় নেই, সময় নিয়ে হচ্ছে দেন হচ্ছে আমরা ইচ্ছা মতো কমেন্ট করবো। ঠিক আছে, সমস্যা নাই। এই দেখ অলরেডি সালাম দেওয়া শুরু করছে, ধইরা মাইট দিতে হবে প্রত্যেকটারে। আচ্ছা, হুম হুম, বিপির পরীক্ষার দিন যাব, সমস্যা নাই, আমরা মোটামুটি অনেকেই যাব, দেখা হবে, সমস্যা নাই, প্রতিটা ক্যাম্পাসে যাব, দেখা হবে। এই সবগুলো ভণ্ড যেগুলো সালাম দিচ্ছে এখন আইসা। যাই হোক, আমার কমেন্ট বন্ধ, আমি এখন একটু নামগুলো বলি, তোমরা সুন্দর করে শুনো। ঠিক আছে, যদি কিছু মিস চায় আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, যদি কোনো কিছু মিস চায়। এই সামিয়া কই যায়? হুম, ঠিক আছে, শুরু, লেখা শুরু। ঠিক আছে, লেখা শুরু। ভাইয়া আমার সাত কলেজ নিয়ে কোনো আইডিয়া নাই, সাত কলেজ কি জিনিস তাও জানতাম না। ঠিক আছে, ঠিক মতো আইডিয়া নাই, আমি জাস্ট সাত কলেজের একটা কলেজ, ব্যান্ডিং কলেজ, ঢাকা কলেজ, সেখানে জাস্ট পড়েছিলাম, এতটুকুই, আর কিছু জানি না আমি। আমার ইন্টারমিডিয়েট ছিল ঢাকা কলেজ থেকে। ঠিক আছে, এতটুকু জানি। আর একটা জানি কি, যে সাত কলেজে হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নাই, শেষ। আমি আর কিচ্ছু জানি না সাত কলেজ নিয়ে, বুঝছো? আচ্ছা, সো লেখা শুরু। লিখবো আমরা কি, আমেরিকা মহাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব। ভাই আমাকে কষ্ট করে লিখতে বলিস না, একটু বসে থাকি, তোরা লেখ। ঠিক আছে, আচ্ছা লেখো। জেমস জেমস কি জানি নাম ভাই, জেমস মেডিসন। আচ্ছা হ্যাঁ, জেমস মেডিসন। এই সবাই লেখো, জেমস মেডিসন। হ্যাঁ, জিম্মা বলতে পারবে। মেয়েদের মধ্যে হচ্ছে ইডেনটা ভালো, আর ছেলেদের মধ্যে কে, এই যে হচ্ছে আমার এইচএসসি যে কলেজ ছিল ঢাকাগুলো, সেটা ভালো। ঠিক আছে, আচ্ছা যাদের সাত কলেজ জানা লাগবে আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন দিও, জিম্মাপুরে চাই কথা বলো, সমস্যা নাই। ঠিক আছে, আর যাদের হচ্ছে খুব হতাশ লাগে অফিসে ফোন দিয়ে বলে যে ফার্দের সাথে কথা বলবো, কেউ আবার 500 নাম্বার চাও না আবার। আমি বসে আছি, চেয়ারে একটু বসে থাকতে আমার একটু। আচ্ছা ঠিক আছে, সো সো জেমস মেডিসন। হ্যাঁ ইডেন তো ভালোই। ওমা কি বলে, জেমস মেডিসন ভাই, মেডিসন মেডিসন মেডিসিনের মেডিসন, জেমস মেডিসন। ইনি কে ভাইয়া? ইনি হচ্ছে ওই যে সংবিধানের জনক, মনে নাই? জেমস মেডিসন কে? যুক্তরাষ্ট্রের সংবিধানের জনক জেমস মেডিসন। ঠিক আছে, আচ্ছা যেহেতু সংবিধানটা আসলো
সেটা হচ্ছে দেখো ভাইয়া বিল অফ রাইটস, ঠিক আছে? বিল অফ রাইটস এটা কি ভাইয়া? বিল অফ রাইটসটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টা যে অধিকারকে বলা হয় বিল অফ রাইটস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় তোমরা জানলে বলতে পারো, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, এই কিন্তু আমার নাম্বার না, কিরে এসব নাম্বার দিও না, দেবো নাকি কল দিবে, এটা কিন্তু আমার নাম্বার না ভুলেও। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ও মনে করে দিয়েছে। আচ্ছা সমস্যা নেই। দেখো যুক্তরাষ্ট্রের নিয়মটা হচ্ছে এখানে কোনো সরকার দুইবারে বেশি ক্ষমতা থাকতে পারবে না। যেমন বাংলাদেশে কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এই যে বর্তমান শেখ হাসিনা 4বার হয়ে গেছে ক্ষমতা ধরে আছে, বা যুক্তরাষ্ট্র হচ্ছে 2 মেয়াদের বেশি কি থাকতে পারবে না, মানে প্রেসিডেন্ট হতে পারবে না, ঠিক আছে? ওকে, মানে আমার নাম্বার লাস্টে হলো 90, এই জন্য ভয় পেয়ে গেছিলাম, কি রে কি হলো এটা, বুঝছো? আমার নাম্বার লাস্টে 90, এই জন্য ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আচ্ছা তারপরে লেখো হচ্ছে, আমরা লিখবো জর্জ ওয়াশিংটন। এই তাহলে লেখ জর্জ ওয়াশিংটন। আচ্ছা আমি কিন্তু ভোট দিই না এবার, গোপন কথা। ভোট না দেওয়ার কারণ হচ্ছে আমার শরীর খারাপ ছিল, ওই দিন সারাদিন ধরে শুয়েছিলাম। লেখো জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন ইনি কে ছিল ভাইয়া? প্রথম প্রেসিডেন্ট ছিল, তাই না? প্রথম প্রেসিডেন্ট ছিল। আর কি বলতে পারি আমরা চাইলে? জাতিজনক বলতে পারি। আমি বিএনপি না, আমি কিন্তু ছাত্রলীগ করি, একসময় করতাম আর কি। যাই হোক, এখন যদি পলিটিক্স করি না। আচ্ছা, সো হচ্ছে কে? জর্জ ওয়াশিংটন প্রথম প্রেসিডেন্ট। আচ্ছা তারপরে ওই যে জন অ্যাডামস, মনে আছে? ওই যে প্রথম বসবাস করে মার্কিন প্রেসিডেন্ট, হোয়াইট হাউসে বসবাস করি। তারপর লিখবা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, ওই যে ক্লাসে বলছি আব্রাহাম লিঙ্কন। এই নামগুলা হচ্ছে টাচ দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে জাস্ট নামগুলোর পাশে তথ্যগুলো লিখে রাখবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আব্রাহাম লিঙ্কন ইনি হচ্ছে কে? ওই যে গেটিসবার্গ ভাষণে একটা যে নেতা ছিল, আমেরিকার 16 প্রেসিডেন্ট উনি। আচ্ছা তারপরে হচ্ছে রুজভেল্ট, থিওডোর রুজভেল্ট। রুজভেল্ট কে ছিল? ভুলে গেছি, মনে নাই, জাস্ট মনে আছে 1906 সালে শান্তিতে নোবেল পেয়েছিল, ঠিক আছে? 26তম প্রেসিডেন্ট হয়তো, বা ভুল হতে পারে, দেখে নিজে দেখে নিন একটু। তারপরে হচ্ছে উড্রো উইলসন। উড্রো উইলসন, উড্রো উইলসন কে ছিল? 1918 সালে তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছিল। আর কি বলতে পারি তাহলে আমরা? 28তম মার্কিন প্রেসিডেন্ট। আচ্ছা তারপরে হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 32তম মার্কিন প্রেসিডেন্ট। আর তিনি হচ্ছে, ও আচ্ছা হ্যাঁ, দেখো একটু কেয়ারফুল থাকো। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ইনি আমেরিকার সংবিধানের নিয়মটা চেঞ্জ করছিল, যে ইনি একমাত্র প্রেসিডেন্ট যিনি 3বার ক্ষমতায় ছিল। 3বার। কেন? কারণ তখন ছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল ছিল, তো বিশ্বযুদ্ধের মধ্যে ভাইয়া কেমনে আবার নির্বাচন করবে? সো এই জন্য ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ইনি একমাত্র ব্যক্তি যিনি 3বার প্রেসিডেন্ট ছিল। 3বার, ঠিক আছে? একটু আগে বলেছিলাম কি, যে আমেরিকার 2বারের বেশি প্রেসিডেন্ট হওয়া যায় না, তবে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ইনি ব্যতিক্রম, ইনি 3বার প্রেসিডেন্ট হয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে ওই যে ডিপ্রেশন ছিল, গ্রেট ডিপ্রেশন ছিল, তারপরে হচ্ছে ওই যে বিশ্বযুদ্ধ ছিল, যার কারণে তখন নির্বাচনটা হয় নাই। নির্বাচন হওয়ার কারণে হচ্ছে ইনি আবার ছিল প্রেসিডেন্ট।
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। রুজভেল্ট, এই আমাকে মনে আছে আমি কি বলতেছিলাম এতক্ষণ ধরে? আমার নিজেই তো মনে হয় কি বলতেছি। না আমাকে দেখা লাগবে না ভাই, আমার দেখে কি হবে। তারপরে হচ্ছে হ্যারি এস ট্রুম্যান আছে না, হ্যারি এস ট্রুম্যান, ওই যে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলার জন্য নির্দেশ দিয়েছিল ওই হ্যারি এস ট্রুম্যান। এটা বেয়াদব, খুবই বেয়াদব, কারণ এর নির্দেশে বোমা ফেলছে, যার কারণে জাপানের পোলাপানগুলো এখনো, জাপানের পোলাপান হচ্ছে এখনো কি কি বলে এটাকে, মানে বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় জাপানের যে ছেলে মেয়েগুলা, ঠিক আছে? ওকে, দেখবা না, দেখবা জাপানের পোলাপানদের হচ্ছে নাক বোচা অবস্থা থাকে, নাকটাকে বোচা অবস্থা। তারপরে ওদের হচ্ছে যে শিশু মৃত্যুর হার বেশি, তারপর জনসংখ্যার রেটও কম, অনেক কম, ঠিক আছে? আচ্ছা, তারপরে জন এফ কেনেডি। জন এফ কেনেডি, ভাইয়া যদি কিছু বাদ যায় একটু বলে দিও, হ্যাঁ? যদি কিছু বাদ যায় আমাকে মনে করে দিও। জন এফ কেনেডি, জন এফ কেনেডি, ঠিক আছে? জন এফ কেনেডি। ইনি কে ছিল? ওই যে পুলিৎজার পুরস্কারে যে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, মনে নাই পড়লাম যে ক্লাসে, পুলিৎজার পুরস্কার যে একমাত্র, না আমাদের অফলাইন কোচিং নাই, পুলিৎজার পুরস্কার যে একমাত্র প্রেসিডেন্ট, ঠিক আছে? আমার নাক ঠিক আছে ভাই, বোঝা না, আমার নাক ঠিক আছে। আচ্ছা, তারপরে ইনি কি 25তম, ঠিক মনে নাই ভাইয়া। এই যে এডুকেশনে দেখো না কি লেখা আছে, ইন্টারনেটে শিখবো সবকিছু, এডুকেশনে রিলায়েবল এডটেক প্ল্যাটফর্ম, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে রিচার্ড নিক্সন, ওই যে ওয়াটারগেট কেলেঙ্কারি, মনে আছে? রিচার্ড নিক্সন কেলেঙ্কারি ছিল, ওয়াটারগেট কেলেঙ্কারি। তারপর তিনি ছিল হচ্ছে যুদ্ধকালীন বাংলাদেশের মানে বাংলাদেশ যুদ্ধকালীন হচ্ছে তিনি ছিল মার্কিন প্রেসিডেন্ট ছিল রিচার্ড নিক্সন। মুক্তিযুদ্ধকালীন ইনি ছিল কে, আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে? ওকে, আর ইনি হচ্ছে একমাত্র প্রেসিডেন্ট যিনি হচ্ছে নিজের ইচ্ছায় পদত্যাগ করছে, নিজের ইচ্ছায় কি পদত্যাগ করছে, কে? রিচার্ড নিক্সন, রিচার্ড নিক্সন। ও মা, ভাই আমি বসে আছি রে ভাই, এই যে ভাই আছি, কই? এই যে আমার হাত দেখো, আমি আছে, বসে আছি এখানে। আচ্ছা, তারপরে তারপরে কি ভাই? জিমি কার্টার, এটা লেখো তোমরা, জিমি কার্টার, জিমি কার্টার। এটা ভুলে গেছি কি তথ্য মনে রাখতে লাগবে, জাস্ট লিখে রাখো জিমি কার্টার, ঠিক আছে? তোমরা দেখে নিও এনি কে ছিল। জিমি কার্টার, জিমি কার্টার হচ্ছে 2002 সালে শান্তিতে নোবেল পেয়েছিল জিমি কার্টার। ফারজানা ধরে মাইট দিব, সেকেন্ড টাইম সেগুলো বলতে হয় না, পরিশ্রম করতে হবে। জিমি কার্টার হচ্ছে 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। আমাকে রাগী বললে এরা হচ্ছে আসল বোকা এরা। এই আচ্ছা, ধন্যবাদ এস কে মুশফিকা। আমি দেখিনি একটু কি বলছিলাম, জেমস মেডিসন, জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামস, আব্রাহাম লিঙ্কন। সবাই একটা লাভ রিয়েক্ট দাও এস কে মুশফিকার কমেন্টে, সে অনেক কষ্ট করেছে। জন অ্যাডামস, আব্রাহাম লিঙ্কন, বাট যদিও বানটা ভুল লিখছে ও। আব্রাহাম লিঙ্কন, থিওডোর রুজভেল্ট, উড্রো উইলসন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হ্যারি এস ট্রুম্যান। আচ্ছা বলছি এটা, আচ্ছা মনে মনে বলে নেই হয়তো বা। রিচার্ড নিক্সন, জন এফ কেনেডি। আচ্ছা ভাই এগুলো সহজ রে ভাই, ভাই এগুলো সহজ, তোমরা গুগলে পেয়ে যাবা। আচ্ছা, এই যে আরেকজন হচ্ছে এই যে অর্ণব হাসান নীরব, ধন্যবাদ, এ আরো ভালো ছেলে। এটা একটা কেয়ার রিয়েক্ট দাও সবাই, অর্ণব হাসান নীরবটা কেয়ার রিয়েক্ট দাও। জেমি না, জিমি কার্টার, ঠিক আছে? এ আরো ভালো ছেলে, সবকিছু লিখে ফেলছে। জেমস মেডিসন হচ্ছে ইউকের সংবিধানের জনক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অর্ণব হাসান নীরব, ওটা কেয়ার দাও। আচ্ছা, তারপরে ওই যে ফয়সালও লিখে দিচ্ছে, এটা রাব রিয়েক্ট দাও। বাট এই যে ভাইয়া আবার
মনে যেন আমার যেন লাড্ডু না ফুটে, যে আমাকে আপুমণিরা কেয়ার দিচ্ছে, লাভ দিচ্ছে। ভাই এর কেয়ার কিন্তু সে কেয়ার না রে, কে আবার হচ্ছে মনে লাড্ডু ফুটে ফুটাইস না, তাহলে কিন্তু সমস্যা আছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ এই যে ধন্যবাদ, কে বললো এটা? দেখি কে বললো এটা, এই যে কি অদ্রিজা বিনতে তিবা, ধন্যবাদ। জিমি কার্টার হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, বারাক ওবামা, হ্যাঁ আসবো, সমস্যা নাই, আমি চাইতেছি সিরিয়াল মেনটেন করে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে রোনাল্ড রিগ্যান, ভাইয়া রোনাল্ড রিগ্যান মনে আছে? অভিনেতা, মনে আছে অভিনেতা, যে একজন প্রেসিডেন্ট যিনি ছিল কে অভিনেতা, কিউট ছিল, কিউট। রোনাল্ড রিগ্যান 40তম মার্কিন প্রেসিডেন্ট, কে? রোনাল্ড রিগ্যান, রোনাল্ড রিগ্যান। ওকে, রোনাল্ড রিগ্যান, রোনাল্ড রিগ্যান, ওকে ঠিক আছে, হ্যাঁ রোনাল্ড রিগ্যান। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিল ক্লিনটন, বিল ক্লিনটন, ঠিক আছে, বিল ক্লিনটন আমার ক্রাশ, হিলারি ক্লিনটনের হাজবেন্ড। আমার ক্রাশ বলতে কার? জুবাইর ভাই ক্রাশ। জুবাইর খালি সারাদিন ক্রাশ খায়, বুঝছো? জুবাইর খালি সারাদিন ক্রাশ খায়। আচ্ছা, বিল ক্লিনটনকে হিলারি ক্লিনটনের জামাই, উনি ছিল মেবি 42তম প্রেসিডেন্ট, আমার ঠিক মনে নাই, তোমরা দেখে নেবে একটু। ইনি হচ্ছে, যাই হোক মেইন হচ্ছে হিলারি ক্লিনটনের জামাই, শেষ, আর লাগবে না ভাই। তারপরে হচ্ছে বারাক ওবামা, ভালো ছেলে, অত ভালো না, কিছু নেগেটিভ সাইডও আছে, সমস্যা নাই। বারাক ওবামাকে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, কে ভাইয়া? বারাক ওবামা, কে? বারাক ওবামা, বারাক ওবামা। এই বেটা হিলারি ক্লিনটন কে বেটা? হিলারি ক্লিনটনের স্বামী, হিলারি ক্লিনটন তো মহিলা, ছি ছি, কি সব বলে ভাই। আমি কখনো ক্রাশ টাশ খাই না, জাস্ট মজা করে বললাম আর কি। ক্রাশ খাওয়া জিনিসটা মাথা দেওয়া জিনিস না, আর ক্রাশ খাইলে এগুলো হচ্ছে আক্ষেপ তৈরি হয়ে যায়, বুঝছো? ধরো তোমাকে কাউকে দেখে ভালো লাগতে পারে, ঠিক আছে, সমস্যা নেই, ভালো লাগতেই পারে, মানে সৌন্দর্যের ক্রাশ খাবে, স্বাভাবিক। বাট এই ভালো লাগা যদি মনের মধ্যে ঢুকে যায় তাহলে তুমি শেষ, তোমার খাওয়া দাওয়া ঘুম শেষ, কেন? তাহলে তোমার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এইসব ক্রাশ টাশ খেয়ে লাভ নাই, ঠিক আছে, এসব ক্রাশ টাশ খেয়ে লাভ নাই, কারণ দেখে ভাল লাগবে খালি, দূর থেকে দেখে যাবা, পাবা না জীবনও, সো আক্ষেপ থেকে যাবে। সো এইসব ক্রাশ টাশ খেয়ে মানে বোকামি। আচ্ছা, যাই হোক, আমরা ওইদিকে না যাই, ওকে। বাপ মা বিয়ে দিবে, তখন বিয়ে করবো, শেষ, জীবন সুন্দর হয়ে যাবে একদম। আচ্ছা, তারপরে ডোনাল্ড ট্রাম্প, কাকু, কাকুরে তো বাদ দেওয়া যাবে না, অপশন নাই। ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের যা কিছু লাগবে পড়ে নেবা, সমস্যা নাই। তারপরে হচ্ছে আমাদের জো বাইডেন, হ্যাঁ বর্তমান প্রেসিডেন্ট, সো মিস দেওয়ার কোনো অপশন নাই, পড়ে নিবা, ঠিক আছে। জুবাইরকে কি বলবো, জুবাইরকে আর বলে লাভ নাই। আচ্ছা, কিছু কি বাদ পড়লো ভাইরা? বাদ পড়লে আচ্ছা, বাদ কি পড়ছে? এই কিছু কি বাদ পড়ছে নাকি? মাথায় নাই তো ভাইয়া, আমার মন আছে, কিন্তু হচ্ছে ওই যে আবেগ বিবেক দুটাই আছে, কারণ আমি জানি যে ক্রাশ খেলে লাভ নাই, পাবো না, কোথায় কষ্ট পেয়ে লাভ আছে, তাই না? তো দরকার কি ক্রাশ টাশ খাওয়া? আচ্ছা, ইয়া বাদ পড়ছে, ওই যে মার্টিন লুথার কিং, ওই যে আই হ্যাভ এ ড্রিম বলছিল না, আই হ্যাভ এ ড্রিম, ওইটা বাদ পড়ছে, মার্টিন লুথার কিং। তারপরে হচ্ছে তোমরা পারবা বলো যেগুলা, ওই যে বিল গেটস, ইলন মাস্ক, বিল গেটসকে মাইক্রোসফটের প্রতিষ্ঠা, ইলন মাস্ককে স্পেস এক্সের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প পড়বা, তারপরে মার্টিন লুথার কিং পড়বা, বিল গেটস পড়বা, ইলন মাস্ক পড়বা,
তারপরে হচ্ছে কমলা দেবী কে ছিল মনে আছে? কমলা হ্যারিস মনে আছে? কমলা হ্যারিস কে বলতো? ভাইস প্রেসিডেন্ট কে? কমলা হ্যারিস মনে আছে তোমাদের? কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। হ্যাঁ, মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা, যার কারণে আমরা এই যে ফেসবুক ক্লাসগুলো নিতে পারতেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে আর বলবো হচ্ছে কি হোয়াইট হাউসটা দেখবো আমরা একটু। হোয়াইট হাউসের হচ্ছে প্রতিষ্ঠাতা কে ছিল, কবে নির্মাণ হয়েছে, তারপর কবে কাহিনীগুলো হয়েছে। তারপর পেন্টাগন কি? পেন্টাগন হচ্ছে ওই যে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর। ঠিক আছে, ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে হলিউডটা কি? হলিউডটা দেখে নিবা। কমলা কি? কমলা হ্যারিস কে ছিল? ও যে রানিং মেট বা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। হলিউড কি? বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র। তারপরে আর তো কিছু দরকার নাই। এটা তো পড়েছি ক্লাসে, স্ট্যাচু অফ লিবার্টি, ওই যে এক হাত উঁচু করে দাঁড়ায় আছে, ওই যে ফ্রান্স গিফট করছিল, মনে ক্লাসে তো পড়েছি ওটা, স্ট্যাচু অফ লিবার্টি। এই তো, আর তো কিছু দরকার নাই। ঠিক আছে ভাইয়া, আর কত কত আর? আচ্ছা, জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী পড়তে হবে। এটা সুন্দর, কিউট আছে, অনেকটা ক্রাশ। আমার একটা ফ্রেন্ড ছিল মিথুনের ক্রাশ ছিল জাস্টিন ট্রুডো। আচ্ছা, যাই হোক। তারপরে হচ্ছে আমরা কিউবাতে তো পড়েছি ফিদেল কাস্ত্রো, সমস্যা নেই, মনে মনে আছে। আর 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 কি আর কি আর কিছু না। নেক্সট দিন মজা হবে, আমরা ব্রাজিল আর্জেন্টিনা যুদ্ধ করব, মারামারি করব, সমস্যা নেই। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা একদম প্রিপেয়ার হয়ে আসব, ব্রাজিল আর্জেন্টিনা যুদ্ধ করব। ঠিক আছে, ওকে। যাক, সমস্যা নাই ভাই, সবাই তো ক্লাসে থাকবে না, স্বাভাবিক। হ্যাঁ, ফাদ ভাই কি? আর্জেন্টিনা। আইডুকেশন মানে কি? আর্জেন্টিনা। কারণ দেখো যে আইডুকেশনের ইয়া কি, বেগুনি বা নীল। ঠিক আছে, সো আইডুকেশন মানে কিন্তু আর্জেন্টিনা। আমি কিন্তু আর্জেন্টিনার শক্ত, আমার টিম কিন্তু ভারী। ঠিক আছে, ওকে। সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এখানে। দেখা হবে আগামীকাল সকাল 11 ঘটিকায়, 13 জানুয়ারি, 13 জানুয়ারি সকাল 11টায়। এবং আজকে আজকে 12 জানুয়ারি তোমাদের ক্লাস আছে কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগরের যে লাইভটা, কখন বলতো ভাইয়া? 7:30 PM, 7:30 PM। ঠিক আছে, ওকে, 7:30 PM কিন্তু আজকে জাহাঙ্গীরনগর ওরিয়েন্টেশন লাইভ। যারা পরীক্ষা দিবা অবশ্যই থাকবা এখানে। পেজ থেকে লাইভ হবে। ঠিক আছে, পেজ থেকে লাইভ হবে। তোমাদের যেসব ফ্রেন্ডরা হচ্ছে কি ভর্তি হয় না তাদেরকেও জানিয়ে দিবা যে তোমরা অন্তত ভিডিওটা দেখো, অন্তত ওরিয়েন্টেশনের ক্লাসটা করো। অনেক কিছু আমাদের ক্লিয়ার হবে। ভিডিও আছে, তারপরেও আমরা দেখবো, একটু বুঝে নিব। ঠিক আছে, ওকে, কিছু সাজেশন থাকবে কিছু। ওকে, সো টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে সন্ধ্যা ঠিক 7:30টায়। টাটা।